বাস থেকে নামতেই পান্নার জামাইবাবুর সঙ্গে দেখা হলো। তিনি আমাদের জন্যই জিপ নিয়ে অপেক্ষা করছিলেন বাস স্ট্যান্ডে। আমার পোশাক আর কাঁধের রাইফেল দেখে বোধ করি জামাইবাবুর চোখে জিজ্ঞাসু দৃষ্টি ফুটে উঠেছিল। সেটা লক্ষ্য করেই পান্না বলল, ইনি আমার বন্ধু আলী ইমাম। এর কথাই তো আপনাকে চিঠিতে লিখেছিলাম। নামকরা শিকারী, তাই ধরে নিয়ে এলাম। প্রথম পরিচয়টা আমাদের এইভাবেই হলো। তারপর জিপে উঠতে না উঠতেই ভদ্রলোক কিছুক্ষণের মধ্যেই দিব্যি আলাপ জমিয়ে ফেললেন। দারুণ মিশুকে ও আলাপি লোক। আমাকে রীতিমতো ভুলে যেতে হলো এ কথাটা যে তার সঙ্গে আমার এই প্রথম পরিচয়। জায়গাটা আমাদের দরং জেলার একটা চা বাগান, মালিকানা বিখ্যাত লিপটন কোম্পানির। ছুটি ছাটায় পান্না দিদির বাড়িতে এই বাগানে বসে কাটিয়ে যায়। এবার আমায়ও সঙ্গে করে নিয়ে এসেছে। আসবার সময় পান্না আমায় বলেছিল, চা বাগান হলেও তোর শিকারের মোক্ষম জায়গা কিন্তু। রাইফেলটা সঙ্গে নিতে ভুলিস না যেন। জিপে করে বাড়ির দিকে এগুতে এগুতে জামাইবাবুর মুখে যা শুনতে পেলাম তাতে মনে হলো বাগানের আদ্যপান্ত ব্যাপার জানা না থাকলেও পান্না নির্ভেজাল কথাই বলেছিল। আমাদের গাড়ি ছুটে চলেছিল পিচ ঢালা মসৃণ পথে। দুপাশে মাথা ছাঁটা চা গাছের সাজানো বাগিচা। যত দূর দৃষ্টি যায় সবুজের সমারোহ, চোখ যেন জুড়িয়ে যায়। বাগিচার মাঝে মাঝে আকাশে মাথা তোলা কৃষ্ণচূড়া আর মাকাল ফলের গাছ প্রহরীর মতো দাঁড়িয়ে। অদূরে দিগন্ত রেখায় ঢেউ খেলানো পাহাড়ের সারি। থোকা থোকা মেঘ আটকে আছে তাদের ঘন নীল গায়ে। বেলা শেষের আলো পড়ে জল শূন্য মেঘগুলোকে বড় বেশি সাদা দেখাচ্ছিল। চোখ যেন আর ফিরিয়ে আনতে পারছিলাম না। গোঁ গোঁ শব্দ তুলে জিপটা বাগান আর ঘন নিবিড় বনানীর নিস্তব্ধতা খান খান করে দিয়ে এগিয়ে চলেছিল। স্টিয়ারিংয়ের হাত আর সামনের হুডের কাঁচের উপরে দৃষ্টি রেখে জামাইবাবু এই সময় বলে উঠলেন, খুব ভালো সময় আলীকে নিয়ে এসেছিস পান্না। কদিন ধরেই বাগানের হাওয়া খুব গরম হয়ে আছে। জামাইবাবুর কথাটা কেউ ভালো ধরতে পারলাম না, তাই আরও কিছু শুনবার প্রতীক্ষায় দুজনেই উৎকর্ণ হয়ে রইলাম। মিনিটখানেক চুপ করে থেকেই জামাইবাবু আবারও বলে চললেন, বিখ্যাত শিকারী বলেছিলিস? হাতের টিপের বাহাদুরি এবার যাচাই হয়ে যাবে তোর বন্ধুর। তারপর একটু থেমে আবার বললেন, আজ কদিন হলো বাগানে একপাল হাতি নেমে এসেছে। লোক মারছে, বাগান নষ্ট করছে। ভয়ে সমস্ত বাগানের প্রাণস্পন্দন যেন স্তব্ধ হয়ে আছে। বাগানের সাহেব ম্যানেজার হিমশিম খাচ্ছেন, কিন্তু কিছুই করে উঠতে পারছেন না। আলীকে দেখে ভরসা করতে ইচ্ছে করছে, বাগানটা যদি আতঙ্কমুক্ত করতে পারে। বাগানে পদার্পণের সঙ্গে সঙ্গেই এমন আয়োজন প্রত্যাশিত ছিল না। উদ্গ্রীব আগ্রহে সেই জিপে বসেই দাদাবাবুর মুখ থেকে ঘটনাটা শুনে নিলাম। রীতিমতো রোমাঞ্চকর ঘটনা। সংক্ষেপে আগেরটুকু বলে না নিলে যাকে নিয়ে আমার এই কাহিনী শুরু হবে তার অনেকটাই বাকি থেকে যাবে। বাগানে হাতির উপদ্রব কিছু নতুন নয়। মাঝে মাঝেই ওরা দল বেঁধে পাহাড় থেকে নেমে আসে। দিন কতক উৎপাত করে আবার চলে যায়। কুলিদের তাড়নাতেই হোক আর ম্যানেজার সাহেবের বন্দুকের শব্দেই হোক, সাধারণত দিন দশেকের বেশি বাগানে হাতির আতঙ্ক স্থায়ী হয় না। কিন্তু এবারেই ঘটল এক অস্বাভাবিক ব্যতিক্রম। সাধারণত দল বেঁধেই ওরা আসে, আবার দল বেঁধেই চলে যায়। এবারেও গেছে, তবে জের এখনও মেটেনি। দলছুট এক জোড়া হাতি প্রায়ই রাত বিরেতে বাগানে নেমে আসছে আর বেপরোয়া অত্যাচার চালিয়ে যাচ্ছে। কোনো কিছুর ভয়েই ওদেরকে কাবু করা যাচ্ছে না। বরং যে রাতে কুলিরা মশাল বর্ষা আর কেনেস্তারা নিয়ে ওদের তাড়া করতে এসেছিল, সেই রাতে ওরা বারবার ফিরে এসে কুলি বস্তি তছনছ করে গেছে। উন্মত্ত উল্লাসে যেন নরমেদ অভিযান চালিয়ে গেছে। বার কয়েক এ ঘটনা ঘটবার পর কুলিরা ম্যানেজারের নির্দেশে নতুন পন্থা নিয়েছিল। হাতি দুটোকে কোনো রকম বিরক্ত না করেই তারা নিজেরা সাবধান থাকার চেষ্টা করেছে। ওরা ভেবেছিল কোনো বাধা না দিলে অত্যাচার নিশ্চয়ই কমে যাবে, কিন্তু হলো উল্টো। হত্যা আর ধ্বংসই যেন হাতি দুটোর উদ্দেশ্য। যেন কোনো গোপন প্রতিহিংসা চরিতার্থ করবার উদ্দেশ্যেই ওদের এই রক্তক্ষয়ী তাণ্ডব। যে কদিন হাতি দুটোকে কোনো বাধা দেওয়া হলো না, সে কদিন এক অদ্ভুত কায়দায় ওরা গোটা বাগান চষে বেড়ালো। গোপনে আড়ি পেতে থাকতো বস্তির কোণায়,
রাতে যারা বেরিয়েছে তারা আর ঘরে ফিরে যায়নি। কিন্তু মজা এই যে এমন কৌশলে সুর দিয়ে আচমকা গলা জড়িয়ে ধরে যে টু শব্দটি করবার পর্যন্ত কেউ সময় পায় না। তারপর পায়ের নিচে থেঁতলে চলে যায় অন্য আর এক বস্তিতে। এমনি করে দুদিনে 11 জন মানুষ প্রাণ হারালো ওই গন্ডা দুটোর কবলে। এরপর বাগানের অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে কুলিরা আর কাজ করতে যেতে চায় না। দিনের বেলায়ও অতর্কিতে ঘটতে লাগলো ওদের আক্রমণ। বাগানের কাজ বন্ধ হবার উপক্রম। দেখতে দেখতে চেহারাই পাল্টে গেল বাগানের। সাহেব নিজে গিয়ে তখন কুলিদের বোঝালেন, বন্দুক নিয়ে গুন্ডা দুটোর পেছনে ধাওয়া করলেন, কিন্তু কোনো দিকেই কোনো ফল ফলল না। না পারেন হাতি ঘায়েল করতে, না পারেন কুলিদের মন থেকে ভয় দূর করতে। কুলিরা এখন স্থির বিশ্বাসে মেনে নিয়েছে যে হাতি দুটো আর কিছুই নয়, দুটো শয়তান আত্মা। বাগানে মানুষ জীবিত রাখবে না ওরা। তবে আশ্চর্য এই, অনেক চেষ্টা করেও সাহেব কেন যে হাতি দুটোকে ঘায়েল করতে পারছেন না তা তার কাছেও একটি রহস্য। গুলি ছুঁড়েছেন অনেকবারই জানোয়ার দুটোকে রেঞ্জের ভেতরে থেকেই। গুলিতে জখমও হয়েছে ওরা, কিন্তু ওই পর্যন্তই, চরম কিছু ঘটেনি। এখন সাহেব প্রায় একা। জঙ্গলে যেতে চাইলে কেউ তার সঙ্গী হতে রাজি হয় না। হাতি দুটি যখন রাতে বস্তির ঘর বাড়ি তছনছ করতে শুরু করলো, তখন লোকজন ভূতের ভয়ে প্রাণ নিয়ে পালায়। কেউ তাড়া করবারও সাহস পায় না, আর পালাতে গিয়ে মরে বেঘরে। গুন্ডা হাতি দুটো যেন মস্ত মজা পেয়ে গেছে এই ব্যাপার দেখে। মনের আনন্দে চালিয়ে যাচ্ছে হত্যাকাণ্ড। জামাইবাবু বললেন, গত দুদিন থেকে হাতি দুটো শুরু করেছে এক নতুন উৎপাত। লোকজন মারছে না, কিন্তু রাতের বেলা সমস্ত বাগান চষে ফিরছে। একদিন সাহেব রাতের বেলা বেরিয়েছিলেন মরিয়া হয়ে, কিন্তু বাংলোর বাইরে পা দিতেই তিনি দেখেন দুপাশ থেকে দুই গুন্ডা হাতি সুর উঁচিয়ে তেড়ে আসছে। বরাত জোরে সাহেব মরতে মরতে বেঁচে গিয়েছিলেন সেদিন। তবে সকালে রক্তের দাগ দেখে বুঝে গিয়েছিলেন যে এতদিন পরে তার বন্দুকের গুলি এই প্রথম গুন্ডাদের একটাকে ভালো রকম জখম করতে পেরেছে। রক্ত দেখে কুলিদের মন থেকে অনেকেরই ভূতের ভয় কমেছে বটে, কিন্তু একেবারে দূর হয়নি। ভয়ও তাই পুরোপুরি কাটেনি। জিজ্ঞেস করলাম, তার পরদিন আর উৎপাত হয়েছিল বাগানে? যথারীতি, তবে প্রাণের ক্ষতি করেনি। নিঃশব্দে সমস্ত কুলিবস্তি, বাবুদের কোয়ার্টার আর সাহেবের বাংলো রাতভর টহল দিয়ে ফিরেছে। আশ্চর্য। কেবল আশ্চর্যই নয় হে ভায়া, ভয়াবহ। ভাবছি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এবার পাবো কিনা, কিন্তু এতদিনের আরামের চাকরি, বুঝলে না। গল্পে গল্পে দীর্ঘ পথ কখন একসময় শেষ হয়ে এল। কোয়ার্টারের মাঠে গাড়ি এসে দাঁড়াতে আমরা নেমে পড়লাম। দিনের বাকি সময়টা খাওয়া দাওয়া আর বিশ্রামে কেটে গেল। সন্ধ্যার পরই মনে হলো গোটা কলোনিটা তো বটেই, সমস্ত বাগানের পরিবেশটাও যেন একটা অন্ধকারের নিঃশব্দ সমুদ্রের রূপ ধারণ করেছে। ঘরের ভেতরের মানুষগুলোর মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ, কথাবার্তায় একটা সদা তটস্থ ভাব, যেন কেউ পাশেই আড়ি পেতে বসে আছে, গলার স্বর শুনে ফেললেই যেন বিপদ। আমার কাছে পরিবেশটা একদম নতুন, তাই একেবারে যে খারাপ লাগছিল তা নয়। বোধহয় তার বড় একটা কারণ ওই নীরব নিস্তব্ধতার মধ্যে আতঙ্কিত সতর্ক প্রহরগুলোর সঙ্গে লুকোনো ওই ভয়ের আর বিপদের সম্ভাবনাটুকু। বস্তুত যেখানেই ভয় সেখানেই বিপদ। আমি যেন সেখানেই কেমন একটা মুক্তির আনন্দ বোধ করি। মনটা পড়েছিল ঘরের বাইরে, বাগানের সীমার চৌহদ্দির বাইরে, জঙ্গলে অথবা কোনো আতঙ্কিত কোলাহল শোনবার প্রতীক্ষায়। তাই রাত্রেবেলা চোখে তন্দ্রা আর গাঢ় ঘুমে রূপান্তরিত হবার সুযোগ পাইনি। শেষ রাতের দিকে বিছানায় পড়ে থাকাটাই কষ্টকর হয়ে উঠল। উঠি উঠি করছি, পান্না পাশেই পড়ে অঘরে ঘুম হচ্ছে। তার নাকের মধ্যে শব্দও শুনতে পাচ্ছি। খানিকক্ষণ কান পেতে মনে হলো সমস্ত বাড়িটাই ঘুমে অচৈতন্য। মনে মনে হাসি পেল। সন্ধ্যা পর্যন্ত মানুষগুলোর মধ্যে উদ্বেগ আতঙ্ক এমন জীবন্ত হয়েছিল, অথচ এখন কি নিশ্চিন্ত নিদ্রার কোলে পড়ে আছে সব। উঠতে যাচ্ছি,
হঠাৎ মনে হলো বাইরে ঘরের সামনে কেমন যেন একটা খসখস শব্দ হচ্ছে। উৎকর্ণ হয়ে উঠে বসলাম বিছানার উপর। হ্যাঁ, স্পষ্ট শব্দ, এবং মনে হলো কেউ যেন বারান্দা সংলগ্ন বাগান থেকে কিছু নিয়ে পটপট করে ভাঙছে। চোর নয় তো? কিন্তু তক্ষুনি মনে হলো পান্না বলেছে এখানে সব কোয়ার্টারের সঙ্গেই সবজি চাষের জন্য প্রচুর জমি থাকে, তাতে সকলেরই একরকম কিছু না কিছু শাকসবজি ফলাবার চেষ্টা আছে। তাই বড় লাউ বা ডাঁশা কুমড়ো চুরি করবার কথা এখানে কেউ ভাবতেও পারে না। তাছাড়া যেভাবে হাতির ভয় বাগানে ছড়িয়ে আছে, তাতে যদি চোর থেকেও থাকে, তার পক্ষে প্রাণের মায়া ত্যাগ করে এভাবে পথে নামা সম্ভব নয়। কিন্তু তাহলে শব্দটা ক্রমেই যেন চলে যাচ্ছে সামনের দিকে। তক্তপোষ ছেড়ে মাটিতে নামলাম। এবার মাথার কাছের জানালাটা খুলতেই এক ঝলক কনকনে ঠান্ডা হাওয়া এসে আমার নাকে মুখে ঝাপটা মারল। কিন্তু উঁকি দিয়ে নজরে কিছুই পড়ল না। ঘুটঘুটি অন্ধকার। বালিশের পাশ থেকে টর্চটা নিয়েই নেমেছিলাম। সেটা তুলে নিয়ে বাইরে ফোকাস করবার সঙ্গে সঙ্গেই চমকে উঠলাম। বিশাল দেহী একজোড়া হাতি বাগানের কোণে দাঁড়িয়ে, সম্ভবত তাদের আহার কার্য সমাধা হচ্ছে। ভালো করে দেখবার আশায় আলোটাকে যেই ঘোরাতে যাব, অমনি কে যেন পেছন থেকে আমার হাতটা টেনে নামিয়ে নিল। বোতামের ওপর থেকে আঙুল সরে গিয়ে আলো নিভে গেল। চমকে উঠে পিছনে ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে না পেলেও ফিসফিস কথা শুনে বুঝলাম জামাইবাবু কখন নিঃশব্দে এসে আমার পাশে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলেন। ভুল ভাঙল এবারে আমার জামাইবাবু সাড়া পেয়ে। এতক্ষণ আমি যা ভাবছিলাম তা নয়। এরা ঘুমিয়েও তাহলে জেগে থাকেন, অর্থাৎ জেগেই ঘুমান। জামাইবাবু ত্রস্ত হাতে জানলার কপার দুটো বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বললেন, ওদের ঝোঁক দিও না, আলো দেখলে ওরা খেপে যায়। আজ সবার চোখ এড়িয়ে এখনো কি করে আছে বুঝতে পারছি না। দাঁড়াও, ব্যবস্থা করছি, কখন কি করে ফেলে। বলতে বলতে তিনি ভেতরে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটা ক্যানেস্তারা নিয়ে ফিরে এলেন। বললেন, ক্যানেস্টেরা পিটিয়ে আগে পাড়ায় ব্যাপারটা জানিয়ে দিই। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ভদ্রলোক দমাদম ক্যানেস্তারা পিটোতে আরম্ভ করলেন। আর সঙ্গে সঙ্গে হাউমাউ চিৎকার করতে করতে বাড়ির সব লোক পড়িমড়ি করে এক জায়গায় জড়ো হয়ে গেল। বাইরে বাগানে দাঁড়িয়ে যে দুটি হাতি এতক্ষণ তাদের আহারের কাজ সারছিল, ক্যানেস্তারার শব্দে তাদের অবস্থাটা কীরকম হলো সেটা দেখবার লোভ হলেও তা সম্বরণ করতে হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে তুলকালাম কাণ্ড চতুর্দিকে শুরু হয়ে গেল, তাই থেকেই অনুমান করতে পারা গেল যে হাতি দুটো কোয়ার্টারের পেছনের জঙ্গলের দিকে সরে যাবার চেষ্টা করছে। আমি কোনো দিকে আর তাকাবার সুযোগ পেলাম না। বন্দুকটা হাতে নিয়ে দরজা খুলেই বাইরে লাফিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গেই যেন একটা নতুন জগতে এসে পড়লাম। সামনেই অন্ধকারের বুক চিরে ততক্ষণে চারিদিকে আলোর বিন্দু পিলপিল করে জ্বলতে শুরু করেছে। একটা ভয়ঙ্কর হৈহট্টগোল, ক্যানেস্তারা, কাঁসা আর শঙ্খধ্বনিতে চতুর্দিক মুখরিত। সে যেন এক এলাহি কাণ্ড। কিছুটা এগিয়ে যেতেই ডান দিকে চোখে পড়ল আলোর বিন্দুগুলো নাচতে নাচতে এগিয়ে গিয়ে একটা জায়গায় জড়ো হচ্ছে সব, আর গোলমালটা সেদিকেই বেশি। বুঝতে পারলাম হাতিগুলো সেদিকেই পালিয়েছে। এগুবার পথ নেই, পথঘাট চিনি না, সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকলো না। হঠাৎ যেন সামনের কোলাহলটা বেড়ে গেল এবং সেই সঙ্গে পরপর দুবার হাতির বিকট বৃঙ্গির ধ্বনিতে থরথর করে কেঁপে উঠল সব। ততক্ষণে পান্না আমার পাশে এসে দাঁড়িয়েছিল। বলল, নিশ্চয়ই বিপদ আপদ কিছু ঘটেছে। ঠিক এমনি সময় একটি লোক প্রাণপণে আমার পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল। তার প্রায় পেছন পেছনই আর একজনের সাড়া পাওয়া গেল। আমি পেছনের লোকটাকে ডেকে দাঁড় করালাম। বাগানের কুলিদের একজন। ক্ষণিকের জন্য দাঁড়িয়ে এসে জানিয়ে গেল মংলু আর বাতির নামে দুজন জোয়ানকে হাতিটা পায়ের তলায় পিষে মেরে ফেলেছে। ভয়ে সব ছত্রভঙ্গ হয়ে পড়েছে। ওরা ছুটছে সাহেবকে খবর দিতে। মোক্ষম খবর। আর দেরি করা চলে না। পান্নাকে সঙ্গে নিয়ে ছুটলাম মশালের আলো লক্ষ্য করে। যেতে যেতে আরও কিছু পলাতক আতঙ্কগ্রস্ত লোকের সাক্ষাৎ পাওয়া গেল। তারা ছুটতে ছুটতেই সাবধান করে দিয়ে গেল যেন আমরা সামনে না এগোই। হাতিগুলো খেপে গিয়ে ঘর বাড়ি ভাঙতে আরম্ভ করেছে। সামনে যাকে পাচ্ছে তাকেই শুঁড়ে তুলে ছুঁড়ে মারছে মাটিতে। পান্না ইতস্তত করছিল।
কিন্তু আমার সেদিক তাকাবার মতো মনের অবস্থা তখন নয়। খুনের কথা শুনে আমার নিজের মাথাতেই তখন খুন চড়ে গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে হাতিগুলো জঙ্গলের ভেতরে সরে পড়েছে। কেবল তাদের ঘন ঘন বৃঙ্গিত কানের পর্দায় এসে আঘাত করছিল। ততক্ষণে রাতও শেষ হয়ে এসেছে। অন্ধকার পাতলা হয়ে চারপাশ দৃশ্যমান হয়ে উঠেছে। সেই স্তিমিত আলো আধারিতে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে যা চোখে পড়ল, তাতে মনে হলো আমরা একটা নিস্তব্ধ যুদ্ধক্ষেত্রের মাঝখানে এসে দাঁড়িয়েছি। চারপাশে ভাঙা মশালের অংশ, বর্ষার ফলক, লাঠি, রড আর থ্যাঁতলানো দলা পাকানো মানুষের দেহের বিভিন্ন অংশ। কোথাও কোথাও আস্ত তাল পাকানো মাংসপিণ্ডের মতোই পড়ে থাকতে দেখা গেল। দৃশ্যটা নিঃসন্দেহে বীভৎস। তবু ঘুরে ঘুরে একটা মোটামুটি হিসেব করে দেখা গেল কম করেও জনাচারেক লোককে নৃশংসভাবে শেষ করে রেখে গেছে জানোয়ার দুটো। ইতিমধ্যে আরও লোকজন জড়ো হয়ে গিয়েছিল আমাদের চারিদিকে। মৃতদের আত্মীয় স্বজন এসে কান্নাকাটি জুড়েছে। ওখানে ও অবস্থায় দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছিল না। আর হাতিগুলোর পেছনে ধাওয়া করতে যাওয়াও নিরর্থক তখন। মানুষের আবাস ছাড়িয়ে ওরা ওদের রাজ্যের সীমায় পৌঁছে গিয়ে এতক্ষণে আত্মগোপন করেছে। কিছু যদি করতে হয় তা দিনের বেলা ভেবে চিন্তে করা যাবে। এ কথা চিন্তা করে তখনকার মতো কোয়ার্টারের দিকে ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়ালাম। এমন সময় চোখে পড়ল বাগানের লাল মুখো সাহেব ম্যানেজার তার বন্দুক কাঁধে নিয়ে রীতিমতো লেফট রাইট করতে করতে এদিকেই এগিয়ে আসছেন। মশাল হাতে কিছু লোকজন তাকে পথ দেখিয়ে নিয়ে আসছে। পথের মাঝখানেই তার সঙ্গে আলাপ হলো। অস্ত্র হাতে আমাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। যাই হোক, তখনকার মতো মোটামুটি ব্যাপারটা তাকে সংক্ষেপে জানিয়ে আমি আমার পথে চলে এলাম। সাহেব আমাকে কায়দা মাফিক বিদায় জানালেন। পরে আমার সঙ্গে দেখা করবেন এ কথাও বলতে ভুললেন না। দেখলাম সাহেব সত্যিই ভোলেননি। দুপুরের দিকে তিনি জিপ নিয়ে দোরগোড়ায় এসে হাজির হলেন। ইতিমধ্যেই তিনি খোঁজ খবর নিয়ে জামাইবাবুর কাছ থেকে আমার সম্পর্কে অনেক খবরই সংগ্রহ করে নিয়েছিলেন। ফলে আর কোনো ভূমিকার অবতারণা না করেই সরাসরি ধরাচূড়া পড়ে তার সঙ্গে জিপে গিয়ে উঠতে বললেন। এতটা আমার আশার বাইরেই ছিল বলতে গেলে। তাই কাল বিলম্ব না করে দিদি ও পান্নার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে উঠলাম। সাহেবের কাছেই শুনলাম যে গত 2 বছরের মধ্যে গত রাতের মতো অমন ক্ষতি আগে কখনো হয়নি বাগানের। হাতির আক্রমণ বেশ কয়েকবারই হয়েছে, কিন্তু একসঙ্গে এত লোক মারা পড়েনি। তাই সাহেব এবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিয়েছেন যে যে করেই হোক তার প্রতিশোধ তিনি নেবেনই। হাতির দলটাকে কেবল বিতাড়িতই করবেন না, এমন সাজা দেবেন যাতে তারা এমুখো হবার আর সাহসও না পায়। সাহেবের কথাবার্তা ও হাবভাব দেখে তাকে খুব বিচলিত মনে হলেও তার চোখে মুখে একটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ফুটে উঠেছিল। বাগানের প্রান্তসীমায় পৌঁছে সাহেব তার জিপটাকে একটা ঝোপের নিচে ঘুরিয়ে রাখলেন। তারপর একটা চুরুটে অগ্নিসংযোগ করে বললেন, গত রাতে এ পথ দিয়েই হাতিগুলো পালিয়েছিল। ওই দেখো ওদের পথ চলার চিহ্ন। তাকিয়ে দেখলাম সত্যিই জঙ্গলের মধ্যে দিয়ে একটা পথের আভাস ঢুকে গেছে। হাতির মতো প্রাণী যে পথ দিয়ে যায় সেখান দিয়ে আপনা থেকেই একটা পথ তৈরি হয়ে যায়। হাতি স্বভাবের বশেই সুঁড় দিয়ে ডালপালা ভাঙতে ভাঙতে লতা ঝোপ ওপড়াতে ওপড়াতে পথ দিয়ে চলে। তার উপর আছে তাদের বিশাল বপু আর থামের মতো 4টে পায়ের ছাপ। সাহেব বললেন, তোমার সন্ধান না পেলে আমি আজকের রাতটায় সুযোগের অপেক্ষায় থাকতাম। তাতে হাতিদের মুখোমুখি হবার আগে আমার বাগানের লোকদের আরও কিছুটা ক্ষতি অবশ্যই স্বীকার করতে হতো। ওরা সন্ধ্যার দিকেই আবার ঠিক নেমে আসতো বাগানে। তবে যাই বলো না কেন, একজন উপযুক্ত সঙ্গী না পেলে এসব কাজ করার জন্য ঠিক প্রেরণা পাওয়া যায় না। ঝুঁকি নেওয়ার কথা মনে হলেই দমে যেতে হয়। আমি প্রত্যুত্তরে হাসলাম। বললাম, এমন একটা সুযোগ প্রত্যাশা করেই এবারে প্রথমবারের মতো তোমাদের বাগানে এসেছিলাম বন্ধুবর পান্নার সঙ্গী হয়ে। তবে এই সুযোগের সঙ্গে তোমার মতো একজন শিকারী সঙ্গীর সহচর্যও যে পাবো তা ছিল আমার কাছে কল্পনাতীত। আমি সত্যিই খুব খুশি এবং আশা করছি আমাদের এই মিলিত অভিযান তোমার প্রিয় বাগানকে জঙ্গলি হাতিদের অত্যাচারের কবল থেকে আপাতত রক্ষা করতে সক্ষম হবে। কথা বলতে বলতে হাতিদের তৈরি করে রেখে যাওয়া পথে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। দ্বিপ্রহরের অরণ্য কেমন যেন ছমছমে।
বুনো পাতার সোঁদা গন্ধ গাছতলার বাতাস কেমন যেন ভারী করে রেখেছে। মাঝে মাঝে মাথার উপরে নাম না জানা পাখির বিচিত্র ডাক মনোযোগ কেড়ে নিচ্ছিল। যদিও আমরা হাতির সন্ধান করতে এসেছিলাম এবং রীতিমতো পথের দুপাশে ঝোপের গায়ে দৃষ্টি বুলিয়ে একরকম নিশ্চিন্ত পথেই চলছিলাম, তবুও আমার মনে হলো আমাদের আরও বেশি সাবধান হওয়া উচিত। আসামের এই বন্যাঞ্চল চিতা ও প্যান্থারের প্রিয় বাসভূমি এবং এসব অঞ্চলেই তাদের আনাগোনা বেশি। দ্বীপ্রহরে গাছের পত্র শাখার পিঙ্গল ছায়ায় রহস্যময় আড়াল এই জাতীয় প্রাণীদের আত্মগোপন করে থাকবার প্রকৃষ্ট স্থান, এবং এই গোপন আশ্রয়ের মধ্যে থেকে তারা যে কোনো মুহূর্তে নিচের শিকারীকে আক্রমণ করে বসে। সাহেবকে আমার মনের সন্দেহের কথা জানালাম। তিনি আমার দিকে পিছন ফিরে হেসে আমাকে সমর্থন করলেন, কিন্তু সহসাই দেখলাম তার মুখের ভাব পাল্টে গেল এবং একটা অস্ফুট আর্তনাদ করে উঠে আচমকা আমার হাত ধরে হ্যাঁচকা টান মারলেন। আমি উল্টে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালাম। সাহেব নিজেও ততক্ষণে এক ছুটে ডান দিকে আমার কাছ থেকে প্রায় গজ 10 ছিটকে সরে গেলেন। হাতে তাঁর উদ্যত হয়ে উঠল রাইফেল। সাহেবের দৃষ্টি অনুসরণ করে ততক্ষণে আমার চোখও বিস্ফারিত হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত আগেই যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে শূন্যে আন্দোলিত হচ্ছে একটি বিশাল অজগরের দেহ। সাপটার লক্ষ্য তখনও আমার মাথার দিকে এবং সেটার চেরা জীব ঘন ঘন আমার দিকে লকলকিয়ে উঠছিল। মনে হচ্ছিল শিকার ফসকে যাওয়াতে সেটা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তার সেই ক্রোধ প্রকাশ পাচ্ছিল তার হিস হিস গর্জনে। সাপটা থেকে প্রায় গজ 3 ব্যবধানে দাঁড়িয়ে এতক্ষণে সেটার দিকে ভালোভাবে তাকাবার সুযোগ পেলাম। মাথার ওপরের একটা ডালে ল্যাজ জড়িয়ে ধরে সাপটা মাথা ঝুলিয়ে দিয়ে দোল খাচ্ছে। তার প্রলম্বিত দেহের দৈর্ঘ্য দেখে মনে হলো সাহেব সময় মতো টেনে সরিয়ে না আনলে এতক্ষণে আমার গলা হয়তো তার কুণ্ডলির আওতায় ধরা থাকত এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া আমার অনিবার্য ছিল। গলায় একবার জড়িয়ে ধরে শ্বাসনালী চেপে দিতে পারলে সাহেব শত চেষ্টা করলেও আমায় বাঁচাতে পারতেন না। সাহেব তখনও গুলি ছোঁড়েননি। মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে তিনি সাপটার মাথায় লক্ষ্য স্থির করছিলেন। হঠাৎ চিৎকার করে আমি তাকে নিরস্ত করলাম। সাহেব রাইফেল নামিয়ে অবাক হয়ে আমার দিকে তাকালেন। বললাম, সাহেব নিরস্ত হন। গুলি ছুঁড়লে আমরা যাদের সন্ধানে এসেছি তারা কিন্তু সাবধান হয়ে যাবে। আশেপাশে থাকলে আচমকা খেপে গিয়ে আমাদের আক্রমণ করে বসতে পারে, কিন্তু এই মুহূর্তে তো আমরা বিপদমুক্ত, তাই গুলি ছুঁড়ে এটাকে হত্যা নাই বা করলাম। ও যেভাবে আছে তেমনি থাক। আমাদের মাথায় রাখতে হবে হাতিগুলো যেন গুলির শব্দে সাবধান না হয়ে যায়। সাহেব আমার দিকে তাকিয়ে হেসে ধন্যবাদ জানালেন। আমরা আবার জঙ্গল ভাঙা পথে পা বাড়ালাম। পেছনে তখন অজগরটার ফোঁসফোঁস গর্জনও শোনা যাচ্ছিল। চলতে চলতে সাহেব বললেন, এই যাত্রা দৈবাত একটা ফাঁড়া কাটিয়ে উঠলাম। তোমার দিকে পেছন ফিরে যেই মুহূর্তে তাকিয়েছি ঠিক তখনই সাপের মাথাটা গাছের ওপর থেকে ঠিক যেন ছিটকে এসে তোমার মাথার ওপরে পড়ল। তারপর হাসতে হাসতে বললেন, বুঝতেই পারছো নিশ্চয়ই, কেবল চিতা বা প্যান্থার নয়, গাছের ওপরে আত্মগোপনকারী ভিন্ন জাতের আরও ভয়াবহ শত্রু সম্পর্কেও আমাদের সাবধান হয়ে পথ চলতে হবে। হাতিডাঙা অর্থাৎ পাহাড় জঙ্গল ভেঙে চলার পর হাতির পেছনে যে পথ তৈরি হয়, জঙ্গলের ভাষায় এখানে তাকেই বলে হাতিডাঙা। আমরা হাতিডাঙা ধরেই এগুতে লাগলাম। খাড়াই পথ ক্রমেই পাহাড়ের দিকে নিয়ে চলল আমাদের। পাহাড়ের গা চুঁইয়ে নেমে আসা জলে কোথাও কোথাও গেরুয়া মাটি কর্দমাক্ত হয়ে আমাদের বুট শুদ্ধ পা আটকে ধরছিল। কখনো কখনো পা পিছলে হড়কেও যাচ্ছিল। তবু ওর মধ্যে দিয়েই এগিয়ে চলছিলাম আমরা। চলতে হচ্ছিল অতি সন্তর্পণে। আমাদের চারপাশের জঙ্গল এমন নিবিড় যে ঘাতক গুন্ডা হাতি দুটো যদি দুহাত দূরের ঝোপের আড়ালেও গা ঢেকে দাঁড়িয়ে থাকে এবং আচমকা সুরে জড়িয়ে ধরবার চেষ্টা করে, তাতেও আমাদের কিছুই করবার থাকবে না। অসহায়ভাবে তাদের সেই আলিঙ্গনে অর্থাৎ সুরের বেষ্টনে আত্মসমর্পণ করে ইহলীলার ইতি কামনা করতে হবে। তবে একটা ভরসা ছিল যে হাতি দুটো খ্যাপা নয়। হাতিরা হরিণ বাইসনের মতোই দলবদ্ধ প্রাণী, কিন্তু কোনো কারণে দল থেকে বিতাড়িত হলেই নিঃসঙ্গ হাতি খেপে ওঠে। তখন সে হয়ে যায় রীতিমতো ভয়ঙ্কর।
যেন একটা দুর্দান্ত কালা পাহাড় বিশেষ। খ্যাপা হাতি জোর বেঁধে থাকতে কখনো শুনিনি, যদিও আমরা যাদের পেছনে অনুসরণ করে চলেছি রাতের অন্ধকারে লোকজনের তাড়া খেয়ে তারা তাদের খ্যাপামির চূড়ান্ত করেছে। তবুও আদতে যে তারা খ্যাপা নয় এটা বুঝতে পেরে আমরা কিছুটা নিশ্চিন্ত ছিলাম, কেননা প্রকৃত খ্যাপা হাতি হলে এতক্ষণে জঙ্গলে ঘাপটি মেরে থেকে রীতিমতো আমাদের পেছু নিত এবং এক সময় লক্ষ্যকে বেমক্কা তাড়া করে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য ফিকিরে থাকত। যত দূর মনে হচ্ছে এরা দলছুট হয়ে গিয়ে নিচে লোকালয়ে চড়তে নেমেছিল। এতক্ষণ হাতি দুটোর মূল দলে ফিরে যাবার কথা। যদি ফিরে গিয়েও থাকে, পুনরায় যাতে এই খুনি দুটোর সদল বলে আবির্ভাব না ঘটে তার জন্যই এবং খুনের বদলা নেবার জন্যও বটে ওদের পিছু ধাওয়া আমাদের করতেই হবে। সাহেব ম্যানেজার খুবই বেপরোয়া হয়ে উঠেছেন। ভদ্রলোক যে দক্ষ সাহসী শিকারী তা তার জঙ্গলে চলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল। আমার সেজন্য খুব ভালোও লাগছিল। আসলে শিকারীর সঙ্গী সাহসী এবং বুদ্ধিমান না হলে বোধহয় প্রকৃত শিকারীর শিকারের আনন্দই মাটি হয়ে যায়। কে জানে, সাহেবও হয়তো এই কারণেই আমাকে দেখে উৎসাহিত হয়ে উঠেছিলেন। আমরা চলেছি। হঠাৎ সামনে থেকে একটা তীক্ষ্ণ শীষের শব্দে কান সজাগ হয়ে উঠল আমার। সাহেব সামনে দাঁড়িয়ে পড়ে আমার দিকে ইঙ্গিত করে তাকিয়েছেন। জঙ্গলে কথা বলবার এই রীতি, নিকটবর্তী শত্রুকে ফাঁকি দেবার জন্যই এই ব্যবস্থা। যথারীতি আমি পা বাড়িয়ে এগিয়ে গেলাম। সাহেবের চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আমি এগিয়ে যেতেই হাতের ইশারায় যেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন সেদিকে চোখ ফেলে আমিও রীতিমতো চমকে উঠলাম। আমাদের সামনে প্রায় পাতা ঝোপের ওপরে হঠাৎ যেন কেউ বোতল ভর্তি রক্ত ঢেলে দিয়েছে। রক্তের পরিমাণ এতই বেশি যে এখনো জায়গায় জায়গায় ভিজে আছে, আর চারদিকে সব শুকিয়ে কালো হয়ে গেছে। রক্তের এই আকস্মিক চিহ্ন আমাদের সমস্ত মনোযোগ কেড়ে নিলেও কান আমাদের খাড়া রাখতেই হলো। শত্রু যে নিকটেই কোথাও আছে সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহই রইল না। কিন্তু হঠাৎ করে এত রক্ত কেন তা বুঝে উঠতে আমাদের একটু সময় লাগলো। অতটা পথ ভেঙে এলাম, কোথাও এক ফোঁটা রক্ত নজরে পড়ল না। কুলিদের বর্ষার আঘাতে হাতিদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে তা সত্য। এই রক্ত যে হাতিদের রক্ত তাও হতে পারে, কিন্তু তাহলে হঠাৎ করে এতটা পথ অতিক্রম করে এসে এখানেই রক্ত পড়বার পরিমাণ এত বেশি হবে কিভাবে? সমস্তটা পথেই তাহলে রক্তের চিহ্ন নজরে পড়তো আমাদের। তাহলে এটা কিসের রক্ত? সাহেব আমার সব প্রশ্ন দৃষ্টির সামনে এগিয়ে এসে ফিসফিস করে যা বোঝালেন তার অর্থ হলো এই যে হাতিদের নিশ্চয়ই কেউ জখম হয়েছিল, হয়তো কারুর গায়ে বল্লমের ফলা বেঁধেছিল, এখানে এসে সেটা কোনো রকমে উপড়ে ফেলতে সক্ষম হয়েছিল। যুক্তিটা সম্ভাব্য হলেও সঙ্গে সঙ্গেই আমার মনে তড়িৎ গতিতে একটা সন্দেহ দেখা দিল। শুঁড়ে জড়িয়ে কোনো কুলিকে ধরে নিয়ে আসেনি তো? লোকজনের কোলাহল যতক্ষণ শোনা গেছে ততক্ষণ শুঁড়ে করে তাকে শূন্যে তুলে নিয়ে ছুটে চলে এসেছে ঊর্ধ্বশ্বাসে হাতিগুলো। তারপর কোলাহল স্তব্ধ হতে নিঃশঙ্ক চিত্তে শুঁড়েই তাকে পিষে মেরেছে। আর মেরেছে ওইখানেই হয়তোবা। শুঁড়ের বজ্র পেছনে হাড় পাঁজরা গুঁড়িয়ে গিয়ে নাক মুখ দিয়ে হয়তো জলের ধারে রক্ত বেরিয়ে এসেছে। আমার মনের সন্দেহ মনেই থেকে গেল। আপাতত সাহেবের আশঙ্কাটা মেনে নিয়ে আবার এগুতে শুরু করলাম। এবার শুকনো রক্তের দাগ আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে চলল। এরই মধ্যে কখন যে আমরা ঘন বাঁশ ঝাড়ের ভেতরে ঢুকে পড়েছি খেয়াল করতে পারিনি। এক জায়গায় বেশ কিছু বাঁশ দলাই মলাই হয়ে এমনভাবে পড়ে আছে যে দেখলে মনে হয় খানিকক্ষণ আগে এখানে যেন দক্ষযজ্ঞ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা এক প্রকার বাঁশের ঘেরাটোপের মধ্যেই আটকে পড়লাম। ঠিক এই মুহূর্তে যদি কোনো দিক থেকে আচমকা আক্রমণ ঘটে তাহলে গুলি ছোড়বার সুযোগটুকুও পাবো না। বেঘরেই প্রাণটা খোয়াতে হবে। বিপদের এই বেড়াজালে বেশ কিছুক্ষণ আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সতর্ক দৃষ্টি ও সজাগ কান অনেকক্ষণ সন্দেহজনক শব্দের প্রতীক্ষায় থাকল। রক্তের ধারাটা আমাদের সামনে দিয়েই এগিয়ে গেছে। রক্তের পরিমাণ দেখে আমার সন্দেহটাই আরও ঘনীভূত মনে হলো। বর্ষার জখম হাতির বিশাল দেহে কি এমন ক্ষত সৃষ্টি করতে সক্ষম
যে এমন কলসির ধারার মতো রক্তপাত সম্ভব হয়েছে? সাহসে ভর করে সাহেবকে আমার ধারণার কথাটা জানাতে পারছি না, কেননা সামান্য ফিসফিস শব্দ এখানে আমাদের মৃত্যু ডেকে আনতে পারে মুহূর্তের মধ্যে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। যখন দুজনেই বুঝতে পারলাম যে বিপদ ওঁত পেতে নেই, তখন আবার আমরা চলতে আরম্ভ করলাম। এলিয়ে পড়া, জড়াজড়ি করা, দুমড়ানো মোচড়ানো বাঁশের রাশি ডিঙিয়ে চলতে রীতিমতো কষ্ট হতে লাগলো আমাদের, কিন্তু রক্তের চিহ্নের গতির দিকে লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে চলতে লাগলাম। আমি পেছনে এবং সাহেব আমার থেকে কয়েক গজ সম্মুখে। হাতের অস্ত্র বুকের সঙ্গে প্রায় আর করে ধরা। অরণ্যের হৃদস্পন্দন আমরা ঠিক অনুভব করতে পারছি। এক জোড়া বাঁশপাতি টিক টিক শব্দ করে বার কয়েক মাথার উপর দিয়ে উড়ে গেল। পাখিগুলোর নাম কে যে কবে বাঁশপাতি রেখেছিল জানি না, কিন্তু এমন সার্থক নামা পাখি কয়টা আছে তাও জানা নেই। কচি বাঁশের পাতার গায়ের মতো রং আর পাতার আকৃতির দেহ নিয়ে ওরা যখন ঝাড়ে বসেছিল, তখন বাঁশের পাতার সমারোহে ওরা বেমালুম হারিয়েই যাচ্ছিল। বাঁশপাতা বলেই মনে হচ্ছিল ওদের। ওদের গতিবিধি চোখে না পড়লে অস্তিত্বের কথা বোঝার কোনো উপায় থাকে না। শ্যামল সবুজ বাঁশ পাতার সঙ্গে গা মিশিয়ে দিয়ে ওরা কি সুন্দর পোকামাকড় খেয়ে উদর পূরণ করছে। টুকটাক শব্দে বেমালুম পোকাগুলোকে ঠোঁট দিয়ে পাতার গা থেকে তুলে নিচ্ছে। বড় কোনো পাখি যারা ওদের শত্রু, তাড়া করলে পরিমরি করে ছুটে এসে পাখিগুলি এই পাতার মধ্যেই আশ্রয় নেয়। পাতার সবুজে সবুজ দেহ মিশিয়ে ওরা আত্মরক্ষাও করে। সত্যি দুর্বলের রক্ষার জন্য স্রষ্টা প্রকৃতি কি নিখুঁত আয়োজনই না করেছেন। ছোট্ট পাখিগুলোর কথা ভাবতে ভাবতেই এগোচ্ছিলাম। অকস্মাৎ ভাবনায় ছেদ পড়ল। সাহেব অস্ফুট একটা আর্তনাদ করে দু পা পিছিয়ে একেবারে আমার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন। তাকিয়ে দেখি তার বিহবল দৃষ্টি শূন্যে বাঁশ ঝাড়ের মাথার উপর। দু পা এগিয়ে এসে আমারও হতবুদ্ধি হবার জোগাড়। এমন ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হব মুহূর্ত আগেও বোধহয় ভাবনায় ছিল না। রক্তচিহ্ন যে নিঃশব্দ আকর্ষণে আমাদের এমনই এক মর্মান্তিক দৃশ্যের নিকটে টেনে নিয়ে আসছিল, তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আমরা উভয়েই যুগপৎ বিস্ময়, আতঙ্ক, শঙ্কা ও বিহ্বলতা নিয়ে আমাদের মাথার উপরে গজ দশকের মধ্যে আড়াআড়িভাবে হেলে পড়া পাঁচটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে রইলাম। একটা রক্তাক্ত মাংসপিণ্ড বাঁশের গায়ে ঝুলছিল। রোদে শুকোতে দিলে বাঁশের গায়ে কাপড় যেভাবে ঝুলিয়ে দেওয়া হয় সেইভাবে। মাংসপিণ্ডটা যে একটা মনুষ্য দেহ তা বুঝতে হয় অনেক কষ্টে। অনেকক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম ক্রুব্ধ হাতির হাতেই এই নৃশংস মৃত্যুবরণ করেছে মানুষটা। দেহটাকে পায়ের নিচে ফেলে প্রতিটি অঙ্গ থেঁতলে আক্রোশ মিটিয়েছে হাতিটা। ফলে রক্ত, মাংস, হাড় একাকার হয়ে গিয়ে একটা কিম্ভূত কিমাকার বস্তুতে পরিণত হয়েছে মানুষের দেহটা। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে, এবং সাহেবের কাছেও নিশ্চয়ই। মানুষটা প্রাণ হারিয়েছিল হাতির সুঁড়ের চাপেই। তারই রক্তে সারা পথ রঞ্জিত হয়ে আছে। জঙ্গলে এসে পায়ের তলায় দোলে পিষে শেষ আক্রোশ মিটিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে দেহটা ওখানে। পুরো দৃশ্যটা ভাবতেই আমার গা ঠান্ডা হয়ে আসতে লাগলো। সাহেবের চোয়াল শক্ত হয়ে উঠেছে দেখলাম। বুঝতে পারছিলাম ক্রোধ আর প্রতিশোধের নেশা সাহেবকে অস্থির করে তুলেছে। এমন দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়ে অস্থির হবার অর্থ শিকারীর ধর্মচ্যুত হওয়া এবং পরিণামে নিজেদের অজ্ঞাত বিপদের হাতে সঁপে দেওয়া। বোধহয় সমস্ত অনুভূতি ক্ষণেকের জন্য চোখে এসে আশ্রয় করেছিল। অকস্মাৎ কানে একটা মচমচ শব্দ এসে ঠেকল, আর শব্দটা কানে বাজতেই আমার সর্বশরীর এক অবর্ণনীয় শিহরণে কেঁপে উঠল। বিদ্যুৎ গতিতে আমি পাশ ফিরে দাঁড়ালাম, উদ্যত রাইফেল বাগিয়ে ধরে। নির্জন অন্ধকারে অকস্মাৎ পেছনে কেউ চিৎকার করে উঠলে ভীত সচকিত মানুষ যেমন আঁতকে ওঠে, আমার অবস্থা হলো অনেকটা তেমন। বুকের ভেতরে যেন কামাশাল বসে গেছে ততক্ষণে, এবং পেছনে ফিরতেই যাকে চোখে পড়ল সেও একান্তভাবেই আমাদের কাছে অপ্রত্যাশিত আগন্তুক। না, হাতি নয়। যাকে আমরা তাড়া করে ফিরছিলাম তার তুলনায় ক্ষুদ্রকায়, কিন্তু অনেক বেশি দুর্দান্ত আর অনেক বেশি হিংস্র একটা প্যান্থার।
আমাদের দেখতে পেয়েই শয়তানটা একসঙ্গে জড়িয়ে থাকা কয়েকটা বাঁশের পিঠে বুক ঠেকিয়ে গুড়ি মেরে সামনের থাবা জোড়া ভেঙে বসে পড়ল, আর আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে গোঁফ আর ঠোঁট ফোলাতে লাগলো। সেই সঙ্গে গড়গড় করে অস্ফুট গর্জন উঠতে লাগলো মাঝে মাঝে। আমরা নির্বিকার দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম, যদিও এই যাত্রা আমাদের কানও খুব সজাগ হয়েই ছিল। আমরা দেখতে না পেলেও বা জানতে না পারলেও বিপদের অবস্থান যে খুব একটা দূরে নয় এটা আমরা বুঝতে পেরেছিলাম। প্যান্থারটি বোধহয় এতক্ষণে আরও একটু বেশি সন্দেহমুক্ত হয়েছে। আচমকা এক লাফ মেরে সে কয়েকটা বাঁশ টপকে এবং কয়েকটা বাঁশ বেয়ে মৃতদেহটার নিকটে চলে গেল। তারপর মাথা নিচু করে গুঁড়ি মেরে এগিয়ে গিয়ে সেটাতে মুখ ছুঁয়েছে কি না ছুঁয়েছে অমনি যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো মুখ তুলে দাঁড়ালো। এবারে তার দৃষ্টি আমাদের দিকে নয়, তার দৃষ্টি সামনের আরো ঘন বাঁশ বনের দিকে। মুহূর্তে জানোয়ারটার চেহারা পাল্টে গেল। তার গলায় ঘর ঘর শব্দটা হঠাৎ গম গম করে উঠল এবং ল্যাজের প্রান্ত শূন্যে পাক খেয়ে আলোড়িত হতে লাগলো। কিন্তু আমরা বুঝে উঠবার আগেই একটা গর্জন তুলে প্যান্থারটা বিদ্যুৎ গতিতে একরকম প্রায় আমাদের মাথার উপর দিয়ে লাফিয়ে বাঁশের ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। প্যান্থার যে লোভনীয় খাবারের আকর্ষণ ত্যাগ করে ভয় পেয়েই পালিয়ে গেল তা বুঝতে আমাদের বিন্দুমাত্র বিলম্ব হলো না। কিন্তু কি দেখে ভয় পেল সে? কাকে সে দেখতে পেল ওই ঘন ঝোপের আড়ালে? তবে কি আমরা যাকে সন্ধান করে ফিরছি তার ভয়েই? ব্যাপারটা মনে হতেই আমাদের দৃষ্টি আরও বেশি তীক্ষ্ণ হয়ে গেল, কান হলো আরও সজাগ। পলকে পেছনের অবস্থাটা দেখে নিয়ে, অর্থাৎ যদি সত্যি সত্যি শত্রুর আওতার মধ্যে এসে গিয়ে থাকি তাহলে তার মুখোমুখি হবার আগে আত্মরক্ষার পথ কতটা খোলা আছে সেটা দেখে নিতেই হলো। বিধ্বস্ত বাঁশবন ওই পলকের দৃষ্টি বিনিময়ের মধ্যেই জানিয়ে দিল পালাবার প্রয়োজন নেই, এভাবেই যেন আমরা এগোই, কারণ বিধ্বস্ত এই বাঁশবন ফুঁড়ে দৌড়ানো মোটেই নিরাপদ হবে না। আমরা মনে মনে সেই রকমই প্রস্তুতি নিয়ে তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি জঙ্গলের পরতে পরতে সঞ্চার করে কদম কদম এগোতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের নিঃশ্বাসের মতোই চারপাশের অরণ্য ভয়ঙ্কর নিঃশব্দ আর থমথমে হয়ে পড়ল। একটা প্রবাদ আছে যে বিপদ নাকি ছায়ার মতোই ওঁত পেতে থাকে। কথাটার সত্যতা মুহূর্তের মধ্যেই যেভাবে আমরা উপলব্ধি করলাম সেভাবে কেউ কোনোদিন করেছে কিনা জানি না। অরণ্য যত গভীরই হোক, মাথার উপরকার ডালপালার বেষ্টনী যত নিবিড়ই হোক না কেন, বাঁশের বনে পাতা পিছলে পড়া কিছুটা সূর্যের আলো নিচে পাওয়া যাবেই। নিশ্ছিদ্র অন্ধকার বলতে যা বোঝায় বাঁশের বনে ঠিক তা নয়। সেই ছায়াধূসর রহস্যময় আবছায়ায় কিছুক্ষণের মধ্যেই আমাদের দৃষ্টি সাক্ষাৎ মৃত্যুর ফাঁদ আবিষ্কার করল। জীবন্ত জম যে ছায়ার আড়ালে আত্মগোপন করে আমাদের পথ আগলে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দৃষ্টিতে আমাদের অতিমাত্রায় সতর্কতা আরোপ না করলে বোধহয় তা ধরতেই পারতাম না। এই মুহূর্তে প্যান্থারটাকে কেবল শয়তান নয়, পরমেশ্বরের আশীর্বাদ বলেও মনে হলো। যথাসময়ে তার উপস্থিতি না ঘটলে আমরা যথারীতি এগিয়ে চলতাম এবং অনিবার্যভাবে মৃত্যুর কবলে ধরা পড়তাম। এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার সৌভাগ্য আমাদের হতো কিনা সন্দেহ। বলতে গেলে প্যান্থারটাই আমাদের সাবধান করে দিয়ে ভবিষ্যৎ বিপদের হাত থেকে বাঁচিয়েছে। পাতার আড়ালে যে খুদে দুটো চোখ আমাদের প্রতীক্ষায় ছিল সেগুলো দেখতে না পেলেও আমরা তার চোখে যে রীতিমতো দৃশ্যমান হয়ে পড়েছিলাম তা বুঝতে আর বাকি রইল না। এটা বুঝতে পেরে আর বিলম্ব করা সমীচীন হবে না বলেই মনে হলো আমার। কিন্তু আশ্চর্য, গুলি করার কথা মনে হবার সঙ্গে সঙ্গেই পাতার আড়ালে আত্মগোপনকারী এই বিশাল দেহটা কি করে যেন টের পেয়ে গেল এবং পলকের মধ্যেই জ্যান্ত পাথরের পাহাড়ের মতো আচমকা বাঁশের বন ভেদ করে আমাদের দিকে ছুটে এলো। হাতিটা এমন আকস্মিকভাবে এবং এমন দ্রুত ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর যে মুহূর্তেই আমরা দুজন দুদিকে ছিটকে পড়ে গেলাম। আমার হাত থেকে বন্দুকটা ছিটকে অন্যদিকে বেরিয়ে গেল। সাহেবেরও ততইবচ অবস্থা, যদিও তার আগেই তার রাইফেলটা একবার গর্জে উঠেছিল। মাটির ওপর ছিটকে গড়িয়ে পড়তে পড়তে চোখ পড়ল গুলির শব্দে হাতিটা আচমকা থমকে দাঁড়িয়ে সুর বাঁকিয়ে মাথার উপর তুলে সামনের দুটি পা ক্ষণেকের জন্য খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল, সেই সঙ্গে এক প্রচণ্ড বৃহণ।
সাহেব হুড়মুড়িয়ে আমার উপরেই এসে পড়লেন। যদিও হাতিটার ওই দাঁড়িয়ে ওঠার মধ্যে যে সময়টুকু পাওয়া গেল, ওরই মধ্যে আবার আমরা মাটি ছেড়ে খাড়া হয়ে দাঁড়ালাম। তারপর মুহূর্ত মাত্র সময় অপচয় না করে পদযুগলে অশ্বের গতি সঞ্চার করলাম। এটাকে ঠিক চোঁচা দৌড় বললে ভুল হবে, কারণ চতুর্দিকেই অজস্র বাঁশ এলোমেলোভাবে ছড়ানো ছিল। আমাদের প্রাণ রক্ষার জন্য যা করতে হলো তা যুগপৎ হাই জাম্প ও লং জাম্পের সমীকরণ, অর্থাৎ একসঙ্গে দুই চলতে লাগলো আমাদের। গুলির শব্দে কয়েক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলেও পর মুহূর্তেই আবার হাতিটা আমাদের পিছু নিল। নির্বাদ গতিতে সে আমাদের পেছনে ধাওয়া করে চলল। পা দুটির ওপর নির্ভর করা ছাড়া এই মুহূর্তে আত্মরক্ষার আর কোনো উপায় নেই। আমাদের হাতির হাতিয়ারও হাত ছাড়া। বন বাদার ভেঙে আমরা ছুটেছি। পেছনে ছুটে আসছে মূর্তিমান জম। তার পথ ভারে মাটি শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। গায়ের জামা ছিঁড়ে ফালা ফালা হয়ে যেতে লাগলো বাঁশের সঙ্গে লেগে। কয়েক জায়গায় আঁচড় লেগে গায়ের চামড়াও ছিঁড়ে গেল। কিন্তু এই মুহূর্তে প্রাণ রক্ষা আগে করা দরকার। পাথরে হোঁচট খেয়ে একবার গড়িয়ে পড়েই যাচ্ছিলাম প্রায়। তখনই পাশ থেকে সাহেবের হাত আমাকে টেনে ধরে পতন থেকে রক্ষা করল। সেও ছুটছে ওই অবস্থাতে। হাতির সঙ্গে পাল্লা ছুটে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছিলাম। মৃত্যুর লোভী বাহুর মতো সেটার সুঁড় কেবলই আমাদের ধরবার চেষ্টা করতে লাগলো। এই যাত্রায় বোধহয় আর মৃত্যুকে ফাঁকি দেওয়া গেল না। মরিয়া হয়ে আমরা ছুটছি। বাঁশের বন পার হয়ে এসেছি। এবারে ছুটেছি অপেক্ষাকৃত ফাঁকা জমির উপর দিয়ে। গাছের অভাব থাকলেও এ মাটিতে মাথা জাগিয়ে থাকা উচ্চশির পাথরের চাঙড়ের অভাব নেই। একটু বাদেই খেয়াল হলো যে আমরা পাহাড়ের ঢাল বেয়ে ছুটেছি। খেয়াল হবার সঙ্গে সঙ্গেই মনে হলো এইভাবে ছুটে ওই গুন্ডা হাতির কবল থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই সেটা সুরের পাল্লায় ধরা পড়তে হবে। নিচের দিকে গড়িয়ে পড়ে যেতে পারলে হয়তো তাকে ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে। যদিও তা জীবন সংশয়ের ব্যাপার, তবুও নৃশংস মৃত্যু এড়াতে হলে এই পতনজনিত মৃত্যু অনেক ভালো। হাতিটা ততক্ষণে ঘাড়ের উপরে এসে পড়েছে। ছুটতে ছুটতে তার দিকে একবার তাকিয়ে দেখবার লোভ সংবরণ করতে পারলাম না। আর যেই মুহূর্তে তাকিয়েছি ঠিক সেই সময়ে সাহেবের একটা বুক ভাঙা আর্তনাদ আমার কানে প্রায় তালা ধরিয়ে দিল। চকিতে আমি দেখতে পেলাম একটা পলকা খড়ের আঁটির মতো সাহেবের দেহটা মাটি ছেড়ে শূন্যে উঠে গেল। আমার মাথাটা ঘুরে গেল। কিছু ভেবে উঠতে পারার আগেই নিচে গড়িয়ে যাওয়া পাহাড়ের ঢালু গায়ের উপর শরীরটাকে ছুঁড়ে ফেলে দিলাম। একটা লাট্টুর মতো ঘুরপাক খেয়ে গড়িয়ে পাতালের দিকে নেমে যেতে লাগলো আমার শরীরটা। সেই সঙ্গে পাহাড়, জঙ্গল, সবুজ পরিবেশ, নীল আকাশ, আমার চারপাশের বিশ্ব যেন আমারই সঙ্গে একযোগে চক্রাকারে ঘুরপাক খেতে খেতে গড়িয়ে পড়তে লাগলো নিচের দিকে। কিছুক্ষণ পর্যন্ত এটা ছাড়া আর কোনো অনুভূতি রইল না আমার। কোথায় কিভাবে নেমে চলেছি, বা এ চলার আদৌ কোনো শেষ হবে কি না, কিংবা যেখানে এর পরিসমাপ্তি সেখানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে না মুক্তি অপেক্ষা করছে, কিছুই মুহূর্তের জন্য মনের পর্দায় ছায়া ফেলল না। সংজ্ঞা হারায়নি বটে, কিন্তু পূর্ণ চেতনা যে ছিল তাও নয়। চেতন অচেতনের মাঝামাঝি একটা অবস্থা নিয়ে কখন আড়াআড়িভাবে পড়ে থাকা দুটো মূল উৎপাটিত গাছের কাণ্ডে এসে আটকে গিয়ে আমার নিম্নাভিমুখী গতি রুদ্ধ হয়ে গিয়েছিল তা আমি মোটেই টের পাইনি। যখন সাড়া পেলাম তখন প্রথমেই অসহ্য মাথার যন্ত্রণা অনুভব হলো। তারপর শরীর নাড়াতে গিয়ে দেখি শরীর আমার ইচ্ছার আজ্ঞাধীন নয়। শরীরের সমস্ত গ্রন্থি যেন নিষ্ক্রিয় ও শিথিল হয়ে গেছে। আশঙ্কা হলো হাড়গোড় আস্ত আছে কিনা। নির্জীবের মতো পড়ে রইলাম বেশ কিছুক্ষণ। তীব্র মাথার যন্ত্রণা শরীরের সব অনুভূতিটুকুকে গ্রাস করে নিয়েছে। বোধহয় ভালোই হয়েছে, নইলে শরীর ও মাথা নিয়ে অবস্থাটা যা দাঁড়াতো তার চাইতে আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াতো মনে যে আতঙ্ক ও ভয় আছে সেটাকে নিয়ে। এখন অন্তত ভাবতে পারছি যে হাড়গোড় কোথাও ভেঙে যায়নি। হাড় সত্যিই অভগ্ন ছিল। নিজেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলাম না।
যখন তীব্র মাথার যন্ত্রণা নিয়েও আমি হাতের উপর ভর দিয়ে বসলাম, সর্বশরীর আমার থরথর করে কাঁপছিল বটে, কিন্তু আর পড়ে গেলাম না। কোনো রকমে ভারসাম্য রক্ষা করে বসে থাকতে পারলাম মাটির উপর। হঠাৎ আমার সঙ্গীর কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে বুকের ভেতরে একটা মোচড় অনুভব করলাম। উত্তেজনায় শরীরের কম্পন যেন আরও বেড়ে গেল। সাহেবের শূন্যে উত্থিত দেহটাই বারবার আমার চোখের উপর ভেসে উঠতে লাগলো, আর পাশাপাশি বাঁশ ঝাড়ে ঝুলন্ত ওই মাংসপিণ্ডটা। হায় ঈশ্বর! এই মুহূর্তে আমার কর্তব্য স্থির করে উঠতে পারলাম না। আরও কিছুক্ষণ বসে থাকবো না ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করব, সেটাও বুঝতে পারছিলাম না। উপরে ওঠার কথা মনে হতেই আতঙ্ক জাগলো মনে। শরীরের যা অবস্থা, উঠতে গেলে আবার যদি ডাল খেয়ে পড়ে যেতে হয়, তাহলে এবারে আর রক্ষা পাবো না। একবার প্রাণে বেঁচেছি বটে, কিন্তু দ্বিতীয়বার আর সে সুযোগ আমি পাবো না। আবার মনে হলো, যদিও বা উঠতে পারি, হাতিটা যে আমার প্রতীক্ষায় ওপরে পথ আগলে বসে নেই তাকে বলবে, সেই তার খপ্পরে গিয়ে পড়তে আদৌ আর ইচ্ছা নেই আমার। তার চাইতে এখানে বরং অনন্তকাল বসে মৃত্যু প্রতীক্ষা করি, সে অনেক ভালো। সেই জীবন্ত বিভীষিকার মুখোমুখি দাঁড়াবার কথা মনেই স্থান দিতে পারছি না আমি। কিন্তু যতই ভাবি না কেন, সত্যিই তো আর এখানে অনন্তকাল বসে থাকা যায় না। এখনো আকাশে সূর্যের আলো আছে। সূর্যের আলো নিভে যাবার আগে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ফিরে যেতে না পারলে জীবনের আশা চিরতরে ত্যাগ করতে হবে। মনে যত সাহসী থাকুক না কেন, আর যত সতর্ক হয়েই চলি না কেন, হাত হাতিয়ার শূন্য। শত্রুকে প্রতিরোধ করবার কোনো ব্যবস্থাই আমার হাতে নেই। কিন্তু সঙ্গে সঙ্গেই উদয় হলো, ফিরব কোন পথে? এই অচেনা অজানা অরণ্যভূমি। কোথায় কোন দিকে কত দূর যে তাড়িত হয়ে এসেছি, তা আমার জ্ঞান বুদ্ধির সম্পূর্ণ অগোচর। সুতরাং মনের বল নিয়ে ওপরে উঠে গেলেও এবং হাতি আমার প্রতীক্ষায় বসে না থাকলেও ফিরে যাবার কোনো পথই আমার নিকট খোলা নেই। যেন তেন প্রকারেণ মৃত্যু অবধারিত, যেন এটাই বারবার মনে হতে লাগলো। মনে পড়ল পান্নার কথা, দিদি দাদাবাবুর কথা। ওরা আর কোনোদিনই আমার সন্ধান পাবে না। সাহেবের সঙ্গে সঙ্গে আমাকেও চিরতরে হারালো ওরা। আজ না ফিরলে আগামীকাল হয়তো ওরা লোকজন সংগ্রহ করে নিয়ে জঙ্গলটা কিছুটা পর্যন্ত খুঁজে পেতে ডাক হাঁক করে দেখবে, কিন্তু ওই অতটাই। এই দিকে কোনোদিনই তাদের আশা হবে না। তার আগেই তারা বুঝতে পারবে আমরা আর ইহজগতে নেই। আমাদের অনুসন্ধান করা এখন বৃথা। একেই বুঝি বলে নিয়তি। বন্ধুর দিদির বাড়ি বেড়াবার জন্য আসিনি। আমি এখন বুঝতে পারছি মৃত্যুই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। নিয়তির লিখন নাকি স্বয়ং বিধাতাও খণ্ডন করতে পারেন না। সেই নিয়তেই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। গাছের গুঁড়ি ধরে বসে বসে 7-5 জড়িয়ে বিশ্বব্রহ্মাণ্ড একাকার করে ফেলছিলাম ভেবে ভেবে। আসলে ভাবনা ছাড়া বুঝি কিছুই আর করবার ছিল না আমার, অর্থাৎ কিছুই করার ক্ষমতা ছিল না। কেননা শরীরের কম্পন তখন সামান্য মাত্রও কমেনি মাথার যন্ত্রণাও। বসে আছি, এমন সময় হঠাৎ পায়ের উপর আচমকা বরফের স্পর্শ পেয়ে রীতিমতো চমকে উঠলাম। কিন্তু যেহেতু এখনও ইচ্ছানুধায়ী শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালিত করবার ক্ষমতা অর্জন করে উঠতে পারিনি আমি, তাই পা সরিয়ে উঠে দাঁড়াবার কথা মনে হলেও তার কিছুই করে উঠতে পারলাম না। কেবল দৃষ্টিটিই পায়ের উপর গিয়ে পড়ল, আর তখনই ভয়াবহ আতঙ্কে আমার শরীরের রক্ত সঞ্চালন যেন স্তব্ধ হয়ে গেল। আপাদমস্তক একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে গোটা শরীরে। বরফের স্পর্শটা আমার পায়ের পাতা অতিক্রম করে সরে গেল। আমি মাছের মতো চোখ নিয়ে স্থাণুর মতো তাকিয়ে তাকিয়ে দেখলাম সাপটা নির্বিকারভাবে তার হলদে কালো রঙের আঁশওয়ালা শরীরটা আমার পায়ের উপর দিয়ে টেনে নিয়ে চলছে সামনের দিকে। সাপটা যে বিষধর তা তার মাথার চেহারা দেখেই বুঝতে পারছিলাম। মাঝে মাঝেই তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিস্তৃত ফনাটা প্রকাশ হয়ে পড়ছিল।
কপালের ঠিক মাঝখানটাতে সিঁদুরের ফোঁটার মতো একটা লাল রক্তের ছোপও নজর পড়ল। এমন সাপ জীবনেই প্রথম দেখলাম। এর নামও আমার জানা নেই। যাই হোক, তার উপর জীবনের ভার ছেড়ে দিয়ে আমার নিঃশ্বাস বন্ধ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায়ই রইল না। বসে বসে আরও একবার রহস্যময় নিয়তির কথাই মনে হলো। ভাগ্যে যদি মৃত্যুই থাকবে, তাহলে হাতির হাত থেকে রক্ষা পেলাম কেন? নড়াচড়ার ক্ষমতা রহিত এই সাপের হাত থেকেও রেহাই পেলাম কিভাবে? শরীর যদি সুস্থ সবল থাকতো, তাহলে তার প্রথম স্পর্শেই যেভাবে চমকে উঠেছিলাম, সঙ্গে সঙ্গেই তার মোক্ষম ছোবল আমার ভাবলীলা সাঙ্গ করে ছাড়ত। এভাবে বারবার মৃত্যু এড়িয়ে চলছি কি অন্য কোনো উদ্দেশ্যে, না আরও অন্য কোনো ভয়াবহ পরিণতির লক্ষ্যে? কে জানে ভবিষ্যৎ কি আছে। প্রায় 9 ফুট দীর্ঘ সচল দেহটার সূক্ষ্মাগ্র শেষ প্রান্ত পায়ের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া পর্যন্ত আমি কেবলমাত্র বসে বসে দেখতেই পারলাম তাকে। তারপর কোনো এক সময় ঘাম দিয়ে জ্বর ছাড়ল। যেন আমার সত্যি সত্যি দ্বিতীয় দফায় মৃত্যু এড়ানো সম্ভব হলো বলে ভাবতে পারলাম। কিন্তু এখানে বসে থাকা আর কিছুতেই নিরাপদ মনে হলো না। মনে মনে হাসিই পেল। বিপদের বেড়াজালে আটকে নিরাপদ হবার চিন্তা! আশ্চর্য! মানুষ তার জীবনের আশা বুঝি কিছুতেই ছাড়তে পারে না। সাপটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল বটে, আমার মন থেকে কিন্তু তার পুনরাগমনের আশঙ্কা কিছুতেই দূর হতে চাইছে না। বারবারই ঘুরে ফিরে মনে হতে লাগলো, এই বুঝি সে আবার এদিকেই ফিরে আসছে। আর এবার নেহাতি অহিংসভাবে নয়, রীতিমতো ফণাধারণ এবং স্বগর্জনে। এ তো সত্যিই এক বিপদে পড়া গেল। সাপের দেহের মতো সর্প ভাবনাও বুঝি বনকে পাকে পাকে জড়িয়ে ধরে। উপরে উঠে যাওয়ার কথাও সাহস করে আর ভাবতে পারছি না যেন। পায়ের শব্দ পেয়ে ফণা তুলে যদি সে তেড়ে আসে, তাহলে তাকে ঠেকাবো কি দিয়ে? সর্পদংশনের যন্ত্রণা জানি না কেমন, কিন্তু সেটাকে মৃত্যুর কারণ হিসেবে ভাবতেই শরীর কেমন যেন করে ওঠে। অন্য কিছু নয়, সামান্য একটা সাপের হাতে পরাজয় বরণ করার কথা মনে হতে মর্যাদাবোধে টোকা পড়েছে বুঝতে পারছিলাম। বিষধর সাপ স্বমহিমায় যতই অসাধারণ হোক না কেন, বাঘ আর হাতির মোকাবিলা করা মন তাকে সামান্য ভেবেই অভ্যস্ত হয়ে এসেছে। তাই এই অপমানবোধ। বুঝি বা পাইথন বা ময়াল হলেও কিছুটা আশ্বস্ত হওয়া যেত। এরই মধ্যে একবার আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান বুঝে নেবার চেষ্টা করলাম। মনে হলো সূর্য পশ্চিমের আকাশে ঝুঁকে পড়ছে। আর বসে থাকা চলে না। যতই বিপজ্জনক হোক না কেন, মুক্তির একটা পথ দেখতেই হবে। আর তার জন্য দরকার যেখান থেকে গড়িয়ে নেমেছি সেইখানে ফিরে গিয়ে দাঁড়ানো। তারপর হাতিডান্ডি দেখে দেখে একবার কপাল ঠোকা যাবে। পথের সন্ধান পেলেও পেয়ে যেতে পারি। তেমন হলে হাতিটার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। কিন্তু আর যাই হোক, মনে মনে বলতে লাগলাম, সাহেবের পিষ্ট দলিত দেহপিণ্ড যেন দেখতে না হয়। তিনি যে জীবিত নেই, থাকতে পারেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। তাঁর সম্পর্কে এটুকু জ্ঞানই আমার যথেষ্ট। তাঁর ওই পিণ্ডবৎ দেহাবশেষ আমি চোখ মেলে দেখতে পারবো না। ভাবতে ভাবতে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। তারপর একরকম টলতে টলতে উপুর হয়ে আসা মাটি আর ঘাস লতাপাতা আঁকড়ে খাড়াই বেয়ে উঠতে লাগলাম। জানি না এবার পথ আমায় কোথায় নিয়ে যাবে। ঈশ্বরকে ধন্যবাদ, কোনো প্রকার দুর্ঘটনা না ঘটিয়ে একসময় খাড়াই পথের শেষে একটা ফাঁকা মতন সমতলে এসে দাঁড়াতে পারলাম। কিন্তু এ তো সে জায়গা নয় যেখান থেকে আমি নিচে গড়িয়ে পড়েছিলাম। চেনবার কোনো উপায় নেই যদিও, কিন্তু হাতির জঙ্গল ভাঙার চিহ্ন তো মুছে যাবার নয়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের অবস্থাটা বুঝে নেবার চেষ্টা করলাম। হাতে হাতিয়ার নেই, ইন্দ্রিয়গুলিও এখন এই অঘোর অরণ্যে আমাকে রক্ষা করবে। মনে মনে একটা দিক ঠিক করে নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। ফাঁকা জায়গাটা পেরিয়েই এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যার চারদিকে ঝোপের মতো একরকম কাঁটা ঝোপ হয়ে রয়েছে, রীতিমতো দুর্ভেদ্য কণ্টক বেষ্টনী। কেবল পেছন দিকটা বাদ দিয়ে সামনে ডাইনে বাঁয়ে সর্বত্রই এই কাঁটা ঝোপের বিস্তার।
মনে হলো বাইরে থেকে কোনো অনভিপ্রেত কারুর জঙ্গলের এই অংশে প্রবেশ নিষিদ্ধ করবার জন্যই যেন কেউ এই কাঁটার বেষ্টনীর ব্যবস্থা করে রেখেছে। আমি আর সামনের দিকে এগিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করলাম না। এ পথ দিয়ে যে আমরা ছুটে আসিনি তা সহজেই বুঝতে পারলাম। এমন কণ্টকময় পথে বোধহয় কোনো অবস্থাতেই ছুটে আসা যায় না। নিজের ভাগ্যকে আরও একবার ধন্যবাদ জানালাম। ভাগ্যিস তাড়া খেয়ে আমরা এ পথ দিয়ে ছুটে আসিনি। লতার গায়ে গায়ে দীর্ঘ শুলের ফলাগুলো যেন গুনে গেঁথে হিসেব করে বসানো। হাতির সুরে ধরা পড়বার আগেই এখানে গেঁথে গিয়ে মারা পড়তে হতো। পরিচিত কোনো পথ যখন দেখতে পেলাম না, তাহলে সব দিকেই পথ। আমি আবার পেছনে ফিরে এগিয়ে চললাম। ফাঁকা জায়গাটা পেরিয়ে জঙ্গল ভেঙে সোজা সামনের দিকে এগিয়ে গেলাম। জঙ্গল ক্রমেই ঘন হয়ে চলেছে। এদিকে মাথা তোলা বড় গাছের সংখ্যাই যেন বেশি। থাকতে থাকতে রাতের মতো একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। সুবিধা মতো একটা গাছ না হলে রাতও কাটানো যাবে না নিশ্চিন্তে। কতদিন যে এইভাবে জঙ্গলে ঘুরতে হবে একমাত্র ভগবানই জানেন। কতক্ষণ পথ চলেছি জানি না। পথ চলা হয়তো ক্ষান্তও হতো না, কিন্তু পথ আগলে দাঁড়ালো আবার সেই কাঁটা ঝোপ। আগেরটার মতো একই রকমের একটা বেষ্টনী রচনা করে আমার সামনে চলার পথ আগলে দাঁড়িয়ে। তেমনই বিস্তৃত দীর্ঘ ঝোপ। অনুপ্রবেশের সামান্য সুযোগও কোথাও নেই, এমনই দুর্ভেদ্য আর ঘন সেই ঝোপ। তীক্ষ্ণাগ্র দীর্ঘ কাঁটাগুলো যেন আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসতে লাগলো। যেন পরিকল্পিতভাবেই মাঝের এই জঙ্গলটা কাঁটার ঝোপ দিয়ে ঘিরে রেখেছে। নিজেরই হাসি পেল কথাটাতে। অরণ্যের প্রকৃতির রাজ্যের রহস্য আমি বুঝবার চেষ্টা করছি। কাঁটা ঝোপ কেন জঙ্গলটাকে আগলে রেখেছে তা আমি বুঝবার চেষ্টা করছি। বিরক্ত হতাশ হয়ে পাশ ফিরতে গিয়েই সহসা রহস্যটা ধরা পড়ল আমার চোখে। কিছুক্ষণ আগে যখন আমি কাঁটা বনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলাম, তখনও চোখে পড়েছিল ঝোপের মধ্যে একটা বুনো পিঁপড়ের বাসা। বাসাটা কেমন অদ্ভুত ধরনের একটা টোপরের মতন পাতার ডগায় ঝুলে আছে। এর আগে কখনো এমন ধরনের পিঁপড়ের বাসা চোখে পড়েনি, তাই সেই সময় এটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এখন পাশ ফিরতে গিয়ে ঠিক তেমনি ধরনের একটা বাসাই আমার দৃষ্টিগোচর হলো, এবং মুহূর্তের মধ্যেই আমি বুঝতে পারলাম যে এটা কোনো নতুন বাসা নয়। সেই পুরনোটার সামনেই আমি দাঁড়িয়ে আছি। অর্থাৎ ঘন্টা দেড়েক আগে আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম, এখনো এতটা পথ ঘুরে ঘুরে ফের সেখানে এসেই দাঁড়িয়েছি। কথাটা মনে হতেই বোঁ করে মাথাটা ঘুরে গেল। তবে কি আমি পথ হারিয়ে একই পথে ঘুরপাক খাচ্ছি? সর্বনাশ! তাহলে তো আর এখান থেকে এক পা নড়া চলে না। কি করব এই অবস্থায় ঠিক বুঝতে পারছিলাম না। এদিকে খিদে পেটের এমন টান ধরেছে যে সিধে হয়ে দাঁড়াতে পর্যন্ত কষ্ট হচ্ছে। এই মুহূর্তে একটু জল না হলে আর চলছে না, কিন্তু জল পাই কোথায়? সামান্য নালা বা খানাখন্দও চোখে পড়ল না কোথাও। এদেশে কি বৃষ্টি হয় না নাকি? ঝোপটার মুখোমুখি দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাববার চেষ্টা করছি, এমন সময় পেছনে হঠাৎ জঙ্গল ভাঙার শব্দ উঠল। কিছু যেন এদিকেই এগিয়ে আসছে। চকিতে লাফিয়ে সরে গিয়ে একটা গাছের আড়ালে আত্মগোপন করলাম। আগন্তুক আমার পক্ষে কতটা বিপজ্জনক অলক্ষ্যে থেকে একবার দেখে নেওয়া দরকার। বুদ্ধি ছাড়া প্রাণ রক্ষার আর দ্বিতীয় কোনো হাতিয়ার আমার কাছে নেই। কিছুক্ষণের মধ্যেই আমার চক্ষু ও কর্ণের বিবাদ ভঞ্জন হলো, এবং যুগপৎ আমি ঘোরতর বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়ে উঠলাম। যার হাত থেকে প্রাণ রক্ষার জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছি, দেখি পাহাড় ফুঁড়ে তারই বিশাল দেহ আমার দিকে এগিয়ে আসছে, এবং তার লক্ষ্যও আমার গাছটাই। পেছনে কাঁটা ঝোপের আবেষ্টনী, পাহাড়ের ঢাল, সামনের দিককার পথ অবরুদ্ধ। প্রাণ রক্ষা করতে হলে এই মুহূর্তে বাঁ দিকের জঙ্গলে ছুটতে হয়, আর নইলে আগের মতো আবারও আমাকে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়তে হয়। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কি করব? চিন্তা ভাবনায় বেশি সময় নষ্ট করবার সুযোগ নেই। হাতিটা তার বিশাল কান দুটোকে পেছনের চোয়ালের সঙ্গে মিশিয়ে নিয়ে সোজা আমার দিকেই এগিয়ে আসছে। আর যাই হোক, নিচে গড়িয়ে পড়ার সাহস আমার আর হলো না।
তাতে যদি মরতে হয় তাই ভালো, কিন্তু ওভাবে গড়িয়ে পড়ে নয়। কথাটা মনে হতেই আমি মুহূর্ত মাত্র সময় আর নষ্ট করলাম না। চট করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাঁ পাশের দিকে ছুটতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে শব্দ শুনে বুঝতে পারলাম জঙ্গল ভেঙে সেই জীবন্ত কালা পাহাড়ও আমার পেছনে ছুটতে আরম্ভ করেছে। সমস্ত দিনের ক্লান্তিতে শরীরের অবস্থা যে রকম হয়েছিল, তারপরেও ছুটতে প্রচণ্ড কষ্ট হতে লাগলো। পা যেন আর চলছে না, সর্বাঙ্গের পেশি যেন তীব্র যন্ত্রণায় কেবল টেনে টেনে ধরছে। অন্যদিকে শূন্য উদর তৃষ্ণায় ব্রহ্মতালু পর্যন্ত খটখট করছে। কয়েক কদম ছুটবার পরেই পা এলোমেলো পড়তে শুরু করলো। হাতিটার উত্তোলিত সুর তখন প্রায় আমার কানের কাছে। বুঝতে পারলাম এই যাত্রা সাহেবের অনুরূপ পরিণতি আমার ভাগ্যে লেখা আছে। তবুও পায়ে প্রাণপণ বেগ সঞ্চার করবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দুর্বল শরীরে কতক্ষণ ছোটা যায়। হঠাৎ মাথার ভেতরটা কেমন করে উঠল, আমি পাহড়কে একদিকে পড়ে গেলাম। মুহূর্তের মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার দৃষ্টি থেকে সরে গেল। নেমে এলো গভীর অন্ধকারের এক নিশ্ছিদ্র জবনিকা। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। জ্ঞান হতে চোখ খুলে নিজেকে যে অবস্থায় দেখলাম, তাতে আর কেউ হলে নির্ঘাত দম বন্ধ হয়ে মারা পড়ত। আমিও প্রথমটা খুব ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। মনে হলো বুঝি এই থামের মতো হাতির পেছনের পাটা আমার বুকের উপর এক্ষুনি চেপে বসবে। মৃত্যুর জন্য এমন সচেতন রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার বুঝি আর তুলনা হয় না। কিন্তু মিনিট খানেক তেমনি পড়েই রইলাম যেমনকার তেমন, কিছুই ঘটল না। অবাক বিস্ময়ে চোখ মেলে তাকালাম। নিজের ভাগ্যকে বিশ্বাস হতে চাইছিল না। নিশ্চিত মৃত্যু কি করে ফাঁকি দিলাম বুঝে উঠতে পারছিলাম না। হাতিটা আমার বুকের তলায় স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। আমি কুঁকড়ে পড়েছিলাম মাটির উপরে। ডান পাশে তার পেছনের পা দুটো আর বাঁ পাশে তার সামনের পা। হত্যা যার নেশা, এমন এক বেপরোয়া গুন্ডা হাতির পায়ের তলায় এভাবে নিজেকে দেখতে পেয়ে কারুর মনের মধ্যেই মৃত্যু নিয়ে কোনো সংশয়ই থাকতে পারে না। আমিও প্রথম দৃষ্টিতে নিজেকে অসহায়ভাবে মৃত্যুর হাতে সঁপে দিয়ে অপেক্ষাই করছিলাম বুকের উপর গুন্ডা হাতিটার ভারী পাখানা কখন নেমে আসবে। নিয়তির এই অবিশ্বাস্য আর অপ্রত্যাশিত দানে বুকের ভেতর কেমন এক বিচিত্র অনুভূতি অনুভব করলাম। জানি না কেন মনে হলো আমি মরব না। সাহস পেয়ে এবার পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালাম জানোয়ারটার দিকে। তাকিয়েই চমকে উঠলাম। সেই মুহূর্তেই আমার এমন দুর্লভ ভাগ্যের রহস্য আবিষ্কৃত হলো, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না গোটা ব্যাপারটা। আমার ঠিক মাথার উপরেই হাতিটার পেটটার উপরের দিকটায় একটা বর্ষার ফলা প্রায় পুরোটাই ঢুকে রয়েছে। চুঁইয়ে চুঁইয়ে রক্ত ঝরছে তার গা বেয়ে। জানি না কেন ফলাটার উপর চোখ পড়বার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো আমার মনে হলো গুন্ডা হাতিটা আমাকে এইভাবে বুকের তলায় নিয়ে দাঁড়িয়ে আছে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই। গভীর হয়ে বিঁধেছে ফলাটা। তার উদ্দেশ্য এই যন্ত্রণার হাত থেকে আমি তাকে মুক্তি দিই। হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, তাই বোধ হয় আমারও মনে প্রথমেই এই ব্যাপারটাই ছায়া ফেলল। কিন্তু শত হলেও জঙ্গলের জানোয়ার, তার উপর এই হাতিটার সম্বন্ধে যা শুনেছি তাতে চট করে তাকে বিশ্বাস করতে সায় দিচ্ছিল না মন। কিন্তু হাতিটা যে ইচ্ছে করেই আমাকে বাঁচিয়েও রেখেছে সেই কথাটাও তো অবিশ্বাস করতে পারছিলাম না। এমনই 7-5 ভাবতে ভাবতে নিজের অজান্তেই একসময় উঠে বসলাম। কোনো বাধা পেলাম না। সে তেমনি ঠায় দাঁড়িয়ে, কেবল মাঝে মাঝে তার ল্যাজ নেড়ে মাছি তাড়ানোর শব্দ হচ্ছে। নির্বিঘ্নে উঠে বসতে পেরে আমার সাহস আরও বাড়ল। মনের ধারণাটাও জোরদার হলো। গুন্ডা হাতিটার যে আমাকে নিয়ে কোনো বদ মতলব নেই তা স্পষ্টই বুঝতে পারলাম। ধীরে ধীরে তার পেটের তলার থেকে বেরিয়ে এসে পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়ালাম। হাতিটাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে এবারে গভীর মমতায় আমার মন ভরে উঠল। তার অতীতের সমস্ত নৃশংসতা মন থেকে মুছে গেল। আমার সঙ্গী কিছুক্ষণ আগেই এর আক্রমণে প্রাণ হারিয়েছে, সেই সাক্ষাৎ ক্ষতির স্মৃতিও বিস্মৃত হলাম। অসহায় এই অবলা প্রাণীটিকে এই মুহূর্তে একটা পোষ মানা নিরীহ জীব ছাড়া আর কিছুই মনে হলো না আমার।
আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে গিয়ে তার গায়ে দুবার হাত বোলালাম। তারপর বর্ষার ফলাটাকে দু হাতে টেনে তুলবার চেষ্টা করলাম, কিন্তু প্রথমবারে ব্যর্থ হলাম। ফলাটা নিশ্চয়ই তীক্ষ্ণাগ্র এবং দীর্ঘ, খুব কাছ থেকে ছুঁড়ে মারা হয়েছিল বলে মনে হলো, গভীর হয়ে বসে গিয়েছিল। আবার দু হাতে চেপে ধরে টানলাম। যন্ত্রণায় হাতিটা কেমন যেন গোঙানির মতো শব্দ করে উঠল, কিন্তু জায়গা ছেড়ে নড়ল না। আমি এবারে তার গায়ে নিজের পা ঠেকিয়ে চাপ রক্ষা করে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ফলাটাকে টেনে ধরলাম। সঙ্গে সঙ্গে সেটা উপড়ে চলে এলো। টাল সামলাতে না পেয়ে আমি চিৎ হয়ে গড়িয়ে পড়ে গেলাম মাটিতে। ফলাটা উঠে আসবার সময় বিকট শব্দে আর্তনাদ করে উঠেছিল হাতিটা, কিন্তু পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে আমায় পিঠে সুঁড় দিয়ে এক ধাক্কায় মাটি থেকে তুলে বসিয়ে দিল সেটা। আমার বিস্মিত হওয়ার পালা চুকেছে। গুন্ডা হাতিটাকে আমার আর মোটেই ভয় করছিল না। আমি উঠে গিয়ে তার ক্ষতের পাশে হাত বুলিয়ে দিতে লাগলাম। জলের ধারার মতো টাটকা লাল রক্ত বেরিয়ে আসছিল ক্ষতটা থেকে, নিচের মাটি ভেসে যাচ্ছিল। গুন্ডা হাতি নিজেও ক্ষতের উপর সুঁড় বুলিয়ে রক্ত মুছবার চেষ্টা করতে লাগলো। হাতিটাকে যন্ত্রণামুক্ত করতে পেরে মনে একটা তৃপ্তি বোধ হচ্ছিল। আমি তাকিয়ে দেখতে লাগলাম পরমেশ্বরের এই আশ্চর্য সৃষ্টিকে। নজরে পড়ল কানে এবং শরীরের কয়েক জায়গায় দগদগে ক্ষত হাতিটার। দেখা মাত্রই বুঝতে পারলাম ওগুলো ক্ষত। ওই ক্ষতগুলোর অসহ্য যন্ত্রণাই তাকে এমন নৃশংস মৃত্যু পাগল করে তুলেছিল। আসলে ওই আঘাতগুলোই তাকে প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে। হাতির দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতেই হঠাৎ নিজের দুর্ভাগ্যের কথা মনে পড়ল। এই জঙ্গল থেকে কোন দিক দিয়ে বেরোবো তা জানা নেই। আদৌ এই অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছতে পারবো কিনা একমাত্র পরমেশ্বরই জানেন। ধীরে ধীরে মনটা আবার ভারাক্রান্ত হয়ে পড়ল। মাঝ আকাশের গনগনে সূর্যের দিকে তাকিয়ে মনে হলো পান্নারাও নিশ্চয়ই এই সূর্যকে এখন দেখছে সামনের বারান্দায় বসে। কোনোদিন কি আর পান্নাদের সঙ্গে বসে আকাশের আলো দেখবার সুযোগ আমার জীবনে আসবে? আমি অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় এমনই তন্ময় হয়ে পড়েছিলাম যে হাতিটা কখন এগিয়ে এসে আমার পেছনে দাঁড়িয়েছে তা টেরই পাইনি। আচমকা সেটা সুঁড় দিয়ে কোমরে জড়িয়ে ধরতে সম্বিত ফিরে পেলাম। প্রথমটা ভয়ই পেয়ে গিয়েছিলাম, এই বুঝি সুঁড়ে তুলে মাটিতে আছড়ে ফেলে উপকারের প্রতিদান দেয়। কিন্তু গুন্ডা হাতি তা করল না। আলতো করে সে এমনভাবে আমায় সুঁড়ে জড়িয়ে ধরে রাখল যে আমার আরাম কেদারে শোয়ার মতোই স্বচ্ছন্দ অনুভব হলো। কিছুক্ষণ কোনো অসুবিধা হলো না। এবার সে আমায় তুলে নিয়ে হাঁটতে শুরু করল। জঙ্গলের জানোয়ার তার বুদ্ধিতে কি বুঝে কোথায় যে আমাকে নিয়ে চলল তা বুঝতে পারলাম না। তার কবল থেকে নিজেকে মুক্ত করবার বৃথা চেষ্টাও করলাম না। নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিয়ে তেমনি অবসন্ন শরীর এলিয়ে দিয়ে পড়ে রইলাম। ক্লান্তিতে অবসাদে এলিয়ে পড়া শরীর একটুক্ষণের মধ্যেই ঘুমের কোলে ঢলে পড়ল। জোর করেও চোখের পাতা পৃথক করে রাখতে পারলাম না। দিব্যি ঘুমিয়ে পড়লাম আমি। ঘুমের মধ্যেই হাতিটা আমাকে এনে ফেলল একটা ঝর্ণার ধারে। পাহাড়ি ঝর্ণার হিমশীতল জল স্পর্শ মাত্রই শরীর জুড়িয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ে দু হাতে আঁজলা ভরে জল তুলে আকণ্ঠ পান করলাম। এই এতক্ষণে যেন নিজেকে আবার ফিরে পেতে আরম্ভ করেছি। হাতির কথা মনে পড়ল। জল থেকে উঠে পেছনে ফিরে তাকিয়ে বিস্ময়ের অবধি রইল না আমার। হাতি কোথায় গেল? আমাকে ঝর্ণার জলে নামিয়ে দিয়ে যেন অরণ্যের উদরে বেমালুম উবে গেছে। আশ্চর্য, এতটুকু টেরও পেলাম না পর্যন্ত। কোথায় গেল কালো হাতিটা? জঙ্গলের গুন্ডা হাতি যদিও, আমার মনে তার সম্পর্কে ভীতি আর ছিল না। বুঝতে পারছিলাম আমার কোনো ক্ষতি সে করবে না। হাতির অনেক ঘটনাই শোনা ছিল। এদের বুদ্ধিবৃত্তি, সহৃদয়তার অনেক গল্প অনেক শিকারীর মুখে বহুবার শুনেছি। আবলুস কাঠের মতো কালো এই গুন্ডা হাতির কাছ থেকেও যে আমি এমন আশ্চর্য ব্যবহার পাব ভাবতেই কেমন অবাক লাগছে। কিন্তু গুন্ডা হাতির সত্যি কোনো বদ মতলব নেই তো? তীক্ষ্ণ দৃষ্টিতে
আশেপাশে ঝোপঝাড়ের আড়ালে তার অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা করতে লাগলাম, কিন্তু ব্যর্থই হলাম। বুঝতে পারছিলাম না আমাকে সে কোথায় এনে ফেলেছে, তার জন্য আমি প্রতীক্ষা করব কি না। জঙ্গলের এই অংশ সম্পূর্ণ অপরিচিত আমার কাছে। খানিকক্ষণ ইতস্তত করে একদিকে এগিয়ে যাওয়াই স্থির করলাম। ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করলাম, আর মাঝে মাঝে পেছন দিকেও না দেখে থাকতে পারছি না। কালো গুন্ডা হাতির দেহ থেকে যে রক্ত ঝরেছিল তার দাগ দেখেই এগোচ্ছিলাম আমি, কিন্তু কিছু দূর গিয়েই রক্তের দাগ আর চোখে পড়ল না। জঙ্গল ভাঙার একটা চিহ্ন ছাড়া আর কিছুই রইল না আমার সামনে। মনের যে কেমন একটা অবস্থা হয়েছিল তখন ঠিক বলে বোঝানোর মতো নয়। চতুর্দিকে গহন গভীর অরণ্যের আবেষ্টনী, অজানা পথ, ক্লান্ত দেহমন, আর সবার উপরে আত্মরক্ষার কোনো অবলম্বনহীন অবস্থা। এই সব কিছুর মধ্যে পথ চলতে হচ্ছে আমাকে। কালো গুন্ডা হাতি কেন ভালো করতে গিয়ে যে আমায় এমন একটা বিপদে এনে ফেলে গেল তা বুঝতে পারলাম না। আমার শ্রান্তি ও ক্লান্তি দূর করবার জন্য ঝর্ণার জল যে দরকার সেটা সে বুঝতে পেরেছিল ঠিকই, কিন্তু এটাও কেন সে বুঝল না যে এই অজানা অচেনা পরিবেশে এভাবে ফেলে গেলে আমার পথ চিনে জঙ্গল থেকে বেরোনো কষ্টকর হবে। আমার বিপদের যথার্থ গুরুত্বটা এভাবে এড়িয়ে গেল তার মাথায়। পথ চলেছি, আর মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছি। কান দুটি পরিচিত একটি শব্দ শোনবার জন্য অধীর হয়ে আছে। এইভাবে পথ চলতে চলতে অনেকটা পথ এগিয়ে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম, আর সেই সঙ্গে হাতির পথ চলার চিহ্নটুকু আমার সম্মুখ থেকে অদৃশ্য হলো। হাতিটা ফাঁকা জায়গা অতিক্রম করে কোন দিকে যে জঙ্গলের ভেতরে আবার প্রবেশ করেছে তা কিছু বুঝতে পারছিলাম না। এগিয়ে চলবো না পিছিয়ে যাব, নাকি জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করব ঠিক করতে পারছিলাম না। হাতি যে আমার কাছে আবার ফিরে আসবে এ কথা ভাববারও কোনো কারণ ছিল না, কিন্তু কেন জানি না অপেক্ষা করবার কথাটাই বার কয়েক মনে হলো। ক্ষুধায় ও শান্তিতে শরীর এমনিতেই অবসন্ন হয়ে আসছিল। পা ফেলতে গিয়ে কেবলই পা জড়িয়ে যাচ্ছিল। সহসা সামনের দিক থেকে জঙ্গল ভাঙার শব্দে সচকিত হয়ে উঠলাম, কিন্তু সম্মুখে তাকিয়ে জঙ্গলের কালো গুন্ডাকে যে অবস্থায় দেখতে পেলাম তা ছিল আমার কল্পনারও অতীত। মস্ত এক কলার কাঁদি শুঁড়ে জড়িয়ে নিয়ে কপাল বরাবর তুলে হাতিটা আমার কয়েক হাত দূরে এসে দাঁড়ালো। তারপর নিঃশব্দে কলার কাঁদিটা মাটিতে পায়ের কাছে নামিয়ে রেখে শুঁড় দোলাতে লাগলো। আমার বিস্ময়ের ঘোর কাটতে আর সময় লাগলো না। এতক্ষণে বুঝতে পারলাম এই অপরিচিত জঙ্গলের রাজ্যে নিতান্ত অসহায় আমি একজন সত্যিকারের বন্ধুকে পেয়েছি। গুন্ডাকে আমি এতক্ষণে সম্পূর্ণ বিশ্বাস করে বন্ধুত্ব আশা করতে পারি। কৃতজ্ঞতা বোধ বনের পশুকেও যে আশ্চর্য বিশ্বস্ত করে তুলতে পারে এ দেখে আমি এত বিপদের মধ্যেও প্রাণ ভরে ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আমি এগিয়ে গিয়ে হাতির শুঁড়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। বিশাল প্রাণীটার কুঁতকুতে চোখ দেখে কিছু বুঝবার উপায় নেই, কিন্তু তার শুঁড় আন্দোলন দেখে আমার মনে হলো সেও আমারই মতো খুশি। ক্ষতস্থান থেকে তখনও তার চুঁইয়ে চুঁইয়ে রক্ত ঝরছে। কিছু বুনো পাতা ছিঁড়ে সেই রক্ত মুছিয়ে দিলাম। এর বেশি আর কিছু করবার সামর্থ্য আমার ছিল না। কাঁদির কলাগুলো বেশিরভাগই কাঁচা। হাতি বেচারা বুনো জীব, সে তার মতোই চিন্তাভাবনা করেছে। বেচারি বুঝবে কি করে যে পাকা না হলে আমাদের মানুষদের পক্ষে কলা খাওয়ার কত বিড়ম্বনা। পেটের অসহ্য খিদের জ্বালা অস্থির করে তুলেছিল। কাঁচা কলাই চিবিয়ে খাওয়ার তর সইতে পারছিলাম না, কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ কটা পাকা আর আধ পাকা কলা অল্প খুঁজতেই কাঁদিতে পাওয়া গেল। দেখতে দেখতে তার সব কটাই নিঃশেষ করে ফেললাম। তারপর কাঁচা কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে সঙ্গীর শুঁড়ে তুলে দিতে লাগলাম। পেটের জ্বালা খানিক কমে আসতে মাথাও যেন একটু খুলতে শুরু করলো। বুদ্ধির খেলা খেলতে লাগলো মাথায়। এখন চিন্তা হলো কি করে মনুষ্য বসতি এলাকায় গিয়ে পৌঁছাবো। সাহেবের কথা আপাতত ভুলে গিয়ে নিজের প্রাণ রক্ষার কথাই বেশি করে মনে পড়তে লাগলো। দুপাশের ঘন জঙ্গলের বেষ্টনের এই মাঝখানের অংশটুকু যেন একটু বেশি ফাঁকা। সূর্যের আলোয় উজ্জ্বল আকাশ যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো। পান্নার কথা,
জামাইবাবুর কথা, দিদির কথা বড় বেশি করে মনে পড়তে লাগলো। আমি বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ হাতির সুরের আকর্ষণে সচমকে সম্বিত ফিরল। হাতিটা আমাকে তার সুরে তুলে নিয়ে শূন্যে উঁচু করে ধরে হঠাৎ জঙ্গলের দিকে প্রায় ছোটার মতো করে দৌড়ে চলল। আর ঠিক সেই মুহূর্তে আচম্বিতে আমার নজরে পড়ল আমার ঠিক পেছনের জঙ্গলটাই আচমকা কেমন দুলে আবার ঠিক অস্থির হয়ে গেল। একটা হলদে রঙের দেহের অংশ ঝোপের ফাঁক দিয়ে স্পষ্ট চোখে পড়ল। হাতিটার এমনভাবে হঠাৎ করে ছুটে জঙ্গলে ঢোকার রহস্যের আভাস পেয়ে আমি নিজেই এবার ভয়ে কণ্টকিত হয়ে উঠলাম। মানুষ খেকো অলক্ষ্যে পেছু নিয়েছে। আমি জঙ্গলের সবচাইতে শক্তিশালী আর সবচাইতে বড় প্রাণীর আশ্রয়ে থাকলেও ধূর্ত শার্দুলের কবল থেকে কতক্ষণ যে নিরাপদ থাকতে পারবো সেই কথা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। হাতিটা আমায় শূন্যে তুলে নিয়ে চলেছে। এরই মধ্যে পেছনে চোখ পড়তে স্পষ্ট দেখতে পেলাম একটা বয়স্ক বাঘ তার বিরাট দেহটাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে গুঁড়ি মেরে বুকে হেঁটে ফাঁকা চত্বরটা পার হয়ে জঙ্গলের ওপারে ঢুকে গেল। নির্ভুল লক্ষ্যে সে আমাদেরই অনুসরণ করে চলেছে। কে জানে কতক্ষণ সে অমনিভাবে আমার পেছু নিয়েছে। হাতিটা কলা নিয়ে আসতে আর কিছুক্ষণ বিলম্ব করলেই এতক্ষণে নিশ্চয়ই সে আমার কাঁধে ঝাঁপিয়ে পড়ত। বুনো গুন্ডা হাতির প্রতি কৃতজ্ঞতায় আমার মন আবারও ভরে উঠল। কি আশ্চর্য, এই গুন্ডার ভয়ে বাগানের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে থাকত। এই গুন্ডা হাতি বাগান কুলিবস্তি তছনছ করে বেড়াত। ভাবতেও এখন কেমন যেন অবাক লাগছে। চলতে চলতে মনে হলো এভাবে হাতিটা আমাকে কতক্ষণ নিয়ে ছুটবে। যদিও বাঘ সামনে থেকে আক্রমণ করবার সাহস পাবে না, আর আমাকে গুন্ডা হাতি তার সুঁড়ে জড়িয়ে রেখেছে সামনের দিক থেকেই। কিন্তু এভাবে সে নিজেও কতটা নিরাপদ সে চিন্তা একবার আমাকে পেয়েও বসল। হঠাৎ মনে হলো যদি একটা গাছের ডালে চড়ে বসতে পারতাম তাহলে হয়তো বাঘের চোখে ধুলো দেওয়া যেত। কিন্তু আমার মনের এই কথাটা হাতিটাকেই বা বোঝাবো কী করে? তাছাড়া কে জানে সে হয়তো আমাকে বাগানের বস্তির দিকেই নিয়ে চলেছে। সে আমার ক্ষুধা তৃষ্ণার কথা উপলব্ধি করে ঝর্ণার ধারে বয়ে নিয়ে আসতে পারে, জঙ্গল থেকে কলার কাঁদি নিয়ে আসতে পারে। তার কি এ ব্যাপারটা মাথায় আসছে না যে আমার মন এতক্ষণে জঙ্গলের এই মরণ রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করছে? সহসা পেছনে প্রকাণ্ড একটা বাজ পড়ার মতো হুঙ্কার উঠল। সঙ্গে সঙ্গে আশ্চর্য সাবলীলতায় হাতি আমাকে শুঁড়ে নিয়ে ঘুরে দাঁড়িয়ে স্থির হয়ে রইল। কেবল তার ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দ আমার কানে আসতে লাগলো। পেছনের প্রচণ্ড গর্জনটা হাতিটাকে ভড়কে দেবার জন্য থাকলেও সে বিন্দুমাত্রও ভড়কালো না। নিঃশব্দে খানিকক্ষণ জঙ্গলের পেছনটা নিরীক্ষণ করল, তারপর আবার ছুটতে শুরু করলো। আগের চাইতেও দ্রুত হলো এবার তার গতি। কিন্তু কিছু দূর এগুতে না এগুতেই আবার আকাশ ও গহন অরণ্যের নিস্তব্ধতা প্রকম্পিত হয়ে উঠল সেই গর্জনে। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই একটা বিশাল পাথরের চাই যেন হাতির পিঠের ওপর এসে আছড়ে পড়ল বলে টের পেলাম। থরথর করে কেঁপে উঠল হাতির শরীর। জঙ্গলের গুন্ডা আক্রান্ত হয়েছে, পিঠের ওপর প্রত্যক্ষ মৃত্যু। কিন্তু সেই হাতি মুহূর্তের জন্য থামল না, তার ছোটার বেগ আরও বেড়ে গেল। ওদিকে কানের পাশেই ক্রুদ্ধ বাঘের গড়গড় শব্দ আর থপথপ থাবা চালানোর শব্দ শুনতে পেতে লাগলাম। লাল রক্তের ছিটে আমার শরীরও ভরিয়ে তুলতে লাগলো। মৃত্যু নিশ্চিত জেনেও কালো গুন্ডা হাতি আশ্চর্য নির্লিপ্ততায় ছুটছে আমাকে নিয়ে। আমি অসহায়, কিছু করবার উপায় নেই আমার। কেবল মনে হতে লাগলো যদি হাতিটা আমায় একটিবারের জন্য নামিয়ে দিত, দৌড়ে গিয়ে পাশের গাছে উঠতাম। সে তার শত্রু নিপাত করে আবার না হয় আমায় নিয়ে ছুটত। কিন্তু কে বুঝবে আমার মনের কথা? কি করে বোঝাই এই মুখ বুজে মার খাওয়া দেখার অসহ্য প্রতিক্রিয়ার কথা? ছুটতে ছুটতে হাতিটা আচমকা সামনের একটা বিশাল গাছের গায়ে প্রচণ্ড শক্তিতে পিঠ দিয়ে ধাক্কা দিল। বিকট আর্তনাদ করে উঠল হাতির পিঠের জানোয়ারটা। মুহূর্তে ঘুরে দাঁড়ালো ক্রুদ্ধ গুন্ডা হাতি। স্পষ্ট দেখতে পেলাম বাঘটা মাটিতে পড়ে কুঁকড়ে গিয়েছে। হাতিটা তার দিকে পা তুলে এগিয়ে যেতেই আশ্চর্য ক্ষিপ্রতায় সে স্প্রিংয়ের পুতুলের মতো লাফিয়ে দূরে সরে গেল। এতক্ষণে আমি দেখতে পেলাম বাঘের পেছনের অংশ একেবারে ঝুলে পড়েছে দেহ থেকে।
ভেতরের হাড়গোড় নিশ্চয়ই সব মুড়িয়ে গেছে গাছের সঙ্গে ধাক্কা লেগে। কিন্তু জঙ্গলের রাজা বাঘ, এত সহজে সে হার মানবে কেন? তার মুখের আহার যে কেড়ে নেয় তাকে সে সহজে রেহাই দেবে? সে তার আসল পরিচয়ও এবার দিল। গুন্ডা হাতি আর মুহূর্ত সময় নষ্ট না করে তেমনি করে আমায় সুরে শূন্যে তুলে নিয়ে আবার ছুটতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তেই আবার জঙ্গলের রাজা প্রচণ্ড বিক্রমে হুঙ্কার ছাড়ল। কি বিভৎস আর ভয়ানক সেই আহত বাঘের হুঙ্কার কানে না শুনলে বোঝাবার উপায় নেই। ভারী কিছু আছড়ে পড়বার শব্দ, আর সেই সঙ্গে গো গো গোঙানো আর থপাথপ থাবার শব্দ। এলো পাথারি থাবার শব্দে বুঝতে পারছিলাম এবার সে দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে উঠেছে, আর কেবলই আঘাত হানবার চেষ্টা করছে হাতিটার কপালের দিকে। সেখানে একটি মোক্ষম থাবার আঘাতই এত বড় প্রাণীটাকে ঘায়েল করবার পক্ষে যথেষ্ট। এবার মৃত্যুর আশঙ্কায় আমিও শঙ্কিত হয়ে উঠলাম। গুন্ডার ধরাশায়ী হয়ে পড়বার আর বিলম্ব নেই। তারপরই আমার পালা। মানুষের রক্ত ফেলে হাতির রক্তের আকর্ষণ নিশ্চয়ই বাঘের কাছে বেশি নিকট হবে না। এবার সেই ছুটন্ত অবস্থাতেই টের পেতে লাগলাম গুন্ডার শরীর কেঁপে কেঁপে উঠছে। ভয় হতে লাগলো কখন তার বিশাল দেহটা হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে বাঘটা ক্রমাগত থাবা চালিয়ে যাচ্ছে পাগলের মতো। হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। আচমকা ছুটন্ত অবস্থাতেই গুন্ডা হাতি তার সুর নিচু করে আমায় মাটিতে নামিয়ে দিল। আমি ভালোভাবে কিছু বুঝবার আগেই দেখতে পেলাম তার সুরে একটা প্রকাণ্ড টানে বাঘের কুঁকড়ে যাওয়া দেহটা শূন্যে উৎক্ষিপ্ত হল। তারপরই একটা বিকট আর্তনাদের সঙ্গে সামনের গাছটার ডালে আছড়ে পড়ে স্তব্ধ হয়ে গেল। পরপর কয়েকটা আছাড়ের পর ছিন্ন ভিন্ন বাঘের দেহটা গুন্ডা শেষ আক্রোশ মেটালো পায়ের তলায় পিষ্ট করে। বাঘ বলে তার আর কোনো পরিচয় অবশিষ্ট থাকলো না সেই মাংসপিণ্ডটার। আশ্চর্য আনন্দে মন ভরে উঠল, কিন্তু পর মুহূর্তেই একটা যন্ত্রণা বুকের ভেতরে মুচড়ে উঠল। গত রাত্রে কুড়িবস্তিতে যে বর্ষাটা গুন্ডার দেহে বিঁধেছিল সেটা আমি তুলে দিয়ে তাকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে পেরেছিলাম, কিন্তু আজ আমাকে বাঘের হাত থেকে রক্ষা করবার জন্য সে যেভাবে রক্তাক্ত হয়েছে, যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, এই আঘাত আমি কি করে প্রশমিত করি? কেবল আমার প্রতি কৃতজ্ঞতাবশেই তো গুন্ডা আমাকে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষার জন্য এমন করে নিজেকে ক্ষতবিক্ষত করেছে। এই ঋণের বোঝা আমি লাঘব করব কি করে? একটা দুঃসহ বেদনা আমাকে অস্থির করে তুলল। গুন্ডা হাতি একটু শান্ত হয়ে এলে আমি তার পিঠের দিকে এগোবার জন্য উদ্যত হলাম, কিন্তু আশ্চর্য, সে আমাকে সুযোগ না দিয়েই ঘুরে দাঁড়িয়ে নিজেরই সুর যথাসম্ভব কাঁধে বুলিয়ে নিতে লাগল। এতক্ষণে আমি স্পষ্ট দেখবার সুযোগ পেলাম, আর যে দৃশ্য দেখলাম তাতে পাষাণের মূর্তির মতো বিমূঢ় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করবার থাকল না। দেখলাম দরদর করে কপাল বেয়ে রক্তের ধারা নেমেছে, সেই ধারা সুর পর্যন্ত পৌঁছেছে, আর কাঁধের মাংস ও কপালের খানিকটা ছিন্ন ভিন্ন হয়ে ঝুলছে। বাঘের মর্মান্তিক মৃত্যুর পর কয়েক মুহূর্তের অবকাশ মাত্র, তারপরই আবার সেই অবস্থাতেই গুন্ডা আগের মতো আমাকে সুঁড়ে জড়িয়ে নিয়ে তুলে ধরল। গুন্ডা হাতি আবার ছুটতে শুরু করল। এতক্ষণে চোখে পড়ল জঙ্গলের এদিকটা বেশ ফাঁকা। গাছের কাঁটা ডাল মাঝে মাঝে চোখে পড়তে লাগলো। মানুষের বসতির কাছাকাছি যে এসে পড়ছি এটা বুঝতে পারলাম। আরও কিছুটা পথ যখন গুন্ডা হাতি ছুটে নিয়ে এলো, তখনই স্পষ্ট এক সময় গাছের ফাঁক দিয়ে নিচে পাহাড়ের কোলে বস্তির সারিবদ্ধ ঘর আমার নজরে পড়ল। অজান্তে বুঝি আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সহসা পাশে ঝোপের ভেতর থেকে মানুষের গলা শোনা গেল। সঙ্গে সঙ্গেই গুন্ডা হাতি থমকে দাঁড়িয়ে পড়ল। আমায় পলকের মধ্যে মাটিতে নামিয়ে দিয়ে নীরবে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। আমি হতভম্ব বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছুটে গিয়ে দু হাত প্রসারিত করে তার পেটের খানিকটা অংশ জাপটে ধরলাম। তারপর সুরে বারবার হাত বুলিয়ে আমার কৃতজ্ঞতা তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম। তখন আমার নজর পড়ল তিনজন কুলি চোখ বিস্ফারিত করে জঙ্গলের আড়ালে গা ঢাকা দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। গুন্ডা হাতি আর বিলম্ব করল না, একবার সুরটা আমার হাতে জড়িয়ে দেবার চেষ্টা করল।
বুঝলাম সেও তার মনের কথা আমাকে বোঝাবার চেষ্টা করছে। কিন্তু সহসা এক অভাবিত ঘটনা আমাকে বিমূঢ় করে ফেলল। যেদিকে কুলিটাকে দেখা গিয়েছিল, অকস্মাৎ সেদিক থেকে পরপর 3টে বর্ষা বিদ্যুৎ গতিতে ছুটে এলো গুন্ডা হাতির দিকে। কাছ থেকে ছুঁড়ে দেওয়া তীক্ষ্ণাগ্র একটি বর্ষা বিদ্ধ হলো একেবারে তার কপালের মাঝখানে। প্রচণ্ড শব্দে বন বাদার কাঁপিয়ে গর্জন করে উঠল গুন্ডা হাতি। তারপরই ছুটে গেল শত্রুর দিকে লক্ষ্য করে। প্রবল কোলাহল তুলে জঙ্গলের আড়ালে আত্মগোপন করা লোকগুলো চিরকে বেরিয়ে ছুটতে শুরু করলো। কিন্তু তার আগেই তাদের একজন ধরা পড়ে গেল হাতের শুঁড়ে। সঙ্গে সঙ্গে শূন্যে পাক দিয়ে লোকটাকে পার্শ্ববর্তী একটি গাছের কাণ্ডে আছড়ে মারল। তারপর চলল আছাড়ের পর আছাড়। কয়েক মুহূর্তের মধ্যে মাংস হাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল। হাতের শুঁড়ে আটকে রইল কেবল চামড়ার খানিকটা অংশ। সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে আবার একটা গর্জন তুলল। কি করুণ ও মর্মভেদী সেই শব্দ! বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড উপড়ে নিলে অসহ্য যন্ত্রণায় যে তীব্র আর্তনাদ বেরিয়ে আসে, মুখ দিয়ে সেই আর্তনাদ বেরোতে চাইল হাতিটার। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম এই অবস্থা দেখে। এবারে বুঝলাম আর দাঁড়িয়ে থাকার সময় নেই। আবার বর্ষার আঘাতে নিশ্চয়ই ভীষণভাবে জখম হয়েছে গুন্ডা হাতিটা। এই আর্তনাদ তারই প্রকাশ, নইলে এ সময় তো এমন আর্তনাদ বেরুবার কথা নয়। দৌড়ে এগিয়ে গেলাম তার দিকে। সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালাম আমি। তখনই নজরে পড়ল কপালের উপর বর্ষাটা গভীরভাবে গেঁথে আছে। এতটুকু রক্ত ঝরছে না সেখান থেকে। আর একটা বর্ষা গেঁথে আছে ডান পায়ের গোড়ায়, বুকের কাছে। গুন্ডা হাতি আবার ছুটবার উপক্রম করছিল, কিন্তু আমাকে সামনে দেখতে পেয়ে আর ছুটল না। আশ্চর্য এক ভঙ্গিতে সামনের পা দুটি তুলে ব্রেক কষার মতো করে গতি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি তখন ছুটে এসে একটানে পায়ের কাছের বর্ষাটা তুলে ফেললাম। গলগল করে রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। লক্ষ্য করলাম তার দেহটা কাঁপছে থরথর করে। দাঁড়িয়ে থাকবার শক্তিটুকুও বুঝি সে ক্রমে হারিয়ে ফেলছে। সহসা তার বিশাল দেহটা মাটির ওপর কাত হয়ে পড়ে গেল। তারপরই সে শুয়ে পড়ল মাটির উপরে সারা দেহ এলিয়ে দিয়ে। আমি ছুটে গিয়ে কপালের মাঝখানের বর্ষাটা ধরে টান দিলাম, কিন্তু বর্ষার ফলা এমনই গভীরভাবে বসে গিয়েছিল যে এক টানে সেটাকে তুলে আনা সম্ভব হলো না। দ্বিতীয়বার বর্ষায় টান দেবার সঙ্গে সঙ্গে তীব্র আর্ত গর্জনে বনভূমি কেঁপে উঠল থরথর করে। পরপর দুবার সে গর্জন করল। আমি আবার বর্ষা ধরে টান দিলাম। এবার ফলাটা উঠে এলো, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে মোটা ধারায় রক্ত বেরিয়ে এসে আমার সর্বাঙ্গ ভিজিয়ে দিল। দেখলাম গুন্ডা হাতির বিশাল দেহটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। লেজের ডগাটা অস্থিরভাবে আছাড়ি পিছাড়ি করছে মাটিতে। প্রবল রক্তক্ষরণের ফলে গুন্ডা হাতির জীবনী শক্তি যে নিঃশেষ হয়ে আসছে তা বুঝতে পারছি। মুমূর্ষু গুন্ডার দেহের পাশে দাঁড়িয়ে প্রবল এক প্রতিহিংসা আমায় উন্মাদ করে তুলল। এই জঙ্গল রাজ্যের নিশ্চিত মৃত্যুর হাত থেকে যে বন্ধু আমার জীবন বারবার রক্ষা করেছে, হারানো পথের হদিশ বার করে যে আমায় জঙ্গলের অজ্ঞাত অংশ থেকে লোকালয়ে পৌঁছে দিয়েছিল নিজের জীবন বিপন্ন করে, সেই পরোপকারী বন্ধু গুন্ডা হাতিকে কিনা শেষ পর্যন্ত আমারই জন্য প্রাণ দিতে হলো আমারই স্বজাতীয়ের হাতে। এমন নৃশংস ও করুণ যে হবে তার মৃত্যু, এই চিন্তা ছিল আমার চিন্তারও অগোচর। কে জানতো এই বিজন জঙ্গলে এভাবে ওঁত পেতে আছে গুন্ডার মৃত্যুদূতেরা। একটা বিজাতীয় প্রতিহিংসা মনে জেগে উঠতে চাইছিল, কিন্তু মনকে বারবার বোঝাবার চেষ্টা করলাম এই কথা ভেবে যে যারা বর্ষা ছুঁড়ে তার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে তুলেছে তাদের তো জানবার কথা নয় যে বুনো গুন্ডা হাতিটার আসল পরিচয় কেমন। জঙ্গলের হাতিকে তারা জঙ্গলের হাতি বলেই ভেবেছে। জঙ্গলের গুন্ডা হাতির মধ্যেও যে লুকিয়ে থাকতে পারে একটি মহৎ পরোপকারী কৃতজ্ঞ প্রাণ, এ সত্য আমার কাছেও ছিল অবিশ্বাস্য। গুন্ডা হাতিটাকে দেখবার সুযোগ না পেলে এ সত্য হয়তো আমার কাছেও অনুদ্ঘাটিতই থেকে যেত। কে জানে, গুন্ডা হাতিটার মুখোমুখি অবস্থায় চোখে পড়ে যাওয়ায় ওরা হয়তো বিপদাপন্ন ভেবে নিয়েছিল আমাকে বিপদমুক্ত করবার জন্যই হয়তো গুন্ডা হাতিটার দিকে বর্ষা নিক্ষেপ করেছিল ওরা। ওদের উপর রাগ করা আমার সঙ্গত নয়।
বেশ কিছুক্ষণ নিস্তেজের মতো পড়ে রইল গুন্ডা হাতি। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলোতে লাগলাম। হঠাৎ একসময় গুন্ডার সুর উত্তোলিত হল। পরপর কয়েকবার হাঁ করল। মনে হলো যেন গলা শুকিয়ে যাওয়াতে সে এরকম করছে, জল খেতে চাইছে। মুহূর্তেই কর্তব্য স্থির করে উঠে দাঁড়ালাম। কিন্তু এই অচেনা জঙ্গলে আমি জল পাবো কোথায়, আর খুঁজতেই বা যাব কি করে? জল নিয়ে আস্তে আস্তে যদি দেখি সব শেষ হয়ে গেছে, যদি ফিরে এসে আর তাকে দেখতেই না পাই। সেই মুহূর্তে মনে হলো যে এই অচেনা জায়গায় জল খুঁজতে যাব আর জীবনের শেষ মুহূর্ত কটিতে গুন্ডা আমায় তার পাশে দেখতে পাবে না, এ আমি কিছুতেই ভাবতে পারি না। মৃত্যুর মুখে আমি তাকে ফেলে রেখে পালিয়েছি, এ ভাবনা আমি তাকে ভাবতে দিতে পারি না। বেশ, আমি তাকে বোঝাতে পারতাম যে আমি তার জন্য জল আনতে যাচ্ছি, কিন্তু কি করেই বা বোঝাবো? সে তো আমার কথা বুঝবে না। আর যদি জল না পাই, ফিরে এসে যদি আর তাকে দেখতেই না পাই, না না, আমি দাঁড়িয়ে আমার চোখের সামনে আমার জীবনদাতা গুন্ডা হাতির মৃত্যু দেখব সেও ভালো, তবু জলের সন্ধানে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসে তার প্রাণহীন দেহ দেখতে আমি পারবো না। আমি আরও ঝুঁকে পড়ে তার গলায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এবার সে আবার হাঁ করল, সুরটা তুলল, কেমন যেন গোঙানির শব্দও বেরোল তার গলা দিয়ে। মানুষের মনের মধ্যে তার ইচ্ছের বিরুদ্ধেও কিছু কাজ হয়ে থাকে, একেই বলে প্রবৃত্তি। ব্যাপারটা সহজাত, প্রকৃতি থেকে পাওয়া। কেবল মানুষেরই নয়, জীব মাত্রেরই বোধ হয় এই সম্পদটি আছে। এই জিনিসটি আমার মধ্যে তখন কাজ করল। নিজের অজান্তেই আমি উঠে দাঁড়ালাম। মনের ভেতরে কেবল একটাই চিন্তা পাক খেয়ে ঘুরতে লাগলো, জল চাই, জল। মুমূর্ষু গুন্ডা হাতি জল চাইছে। কিছু ভেবে ঠিক করবার আগেই সেখান থেকে এক ছুটে জঙ্গলের ভেতরে ঢুকেই ছুটতে লাগলাম পাগলের মতো। কিছুক্ষণ আগের সব চিন্তা যেন স্লেটের লেখার মতো কে মুছে দিয়েছে মন থেকে। একবারও মনে পড়ল না আর সেসব কথা। বুকের ভেতরে, মাথার ভেতরে কেবল একটা শব্দই ধ্বনিত হচ্ছে, জল চাই, জল চাই, গুন্ডা হাতির জন্য জল চাই। ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়ালাম। মনে পড়ল, যারা বর্ষা ছুঁড়ে গুন্ডা হাতিকে আহত করেছে তারা নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে। তাদের কাউকে দেখতে পেলে আশেপাশের জঙ্গলে জলের সন্ধান জানা যেতে পারে। সঙ্গে সঙ্গে মুখের কাছে হাতের পাতা দুটো জড়ো করে এনে চিৎকার করলাম। পরপর কয়েকবার চিৎকার করার পরও আমার উত্তেজিত কণ্ঠস্বর বনের পাতায় প্রতিধ্বনিত হওয়া ছাড়া আর কোনো শব্দ শুনতে পেলাম না। কোনো দিক থেকে কোনো প্রতিউত্তর পেলাম না। লোকগুলো নিশ্চয়ই ভয়ে তল্লাট ছেড়ে পালিয়েছে। হাতির সামনে থেকে আমাকে রক্ষা করার জন্য বর্ষা ছুঁড়ে তারা হাতিকে জখম করতে পেরেছিল, কিন্তু নিজেদের একজনকে হারিয়ে ওরা জঙ্গল ত্যাগের সঙ্গে সঙ্গে আমার চিন্তাও পরিত্যাগ করেছিল। আমি আবার ছুটতে যাব, কিন্তু সহসা মনে হলো, না, ইতিমধ্যে তার কি অবস্থা দাঁড়ালো কে জানে, একবার দেখে আসি। তক্ষুনি আবার পেছনে ফিরে ছুটে এলাম গুন্ডা হাতির কাছে। পাগলের মতো তার সারা গায়ে হাত বুলোতে লাগলাম। আমার অস্থিরতা বুঝি জানোয়ারটা বুঝতে পারল। সুর তুলে একবার আমার মাথায় স্পর্শ করল, একবার হাত দুটি জড়িয়ে ধরল। না না গুন্ডা, তুমি এভাবে যেও না, আমি জল নিয়ে আসছি, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। অভিভূতের মতো বিহ্বলভাবে কথাগুলো বলে আমি তার সুরে হাত বুলোতে লাগলাম। লক্ষ্য করলাম কপাল থেকে রক্ত ঝরা বন্ধ হয়েছে। রক্ত চাকা বেঁধে ক্ষতের মুখটা বন্ধ হয়ে গেছে। আমি বিলম্ব না করে আবার ছুটে গেলাম একদিকে। কোথায় কত দূর যেতে হবে জানি না, কোন দিকে ছুটছি তাও জানা নেই। কেবল জানি আমাকে জল আনতে হবে। জল মুমূর্ষু গুন্ডার মুখে শেষবারের মতো আমাকে দিতেই হবে। জঙ্গল ভেঙে অনেক দূর পর্যন্ত চলে এলাম, কিন্তু জলাশয় কোথাও চোখে পড়ল না। আবার পিছনে ফিরলাম, ছুটলাম ডান দিকে। বন বাদার ভেঙে পাথরের চাঙার টোপকে কাঁটায় ক্ষতবিক্ষত হতে হতে আর হোঁচট খেতে খেতে কত দূর ছুটলাম বলতে পারবো না, কিন্তু জলের চিহ্ন কোথাও নজরে পড়ল না। না, এভাবে ছুটে লাভ নেই। এতক্ষণে গুন্ডার কি অবস্থা হয়েছে কে জানে। তার কাছেই ফিরে যাওয়া ভালো। এবারে আবার গুন্ডার কাছে ফিরে চললাম, কিন্তু কি আশ্চর্য, ছুটছি তো ছুটছি, পথ যে আর ফুরোতে চায় না।
মনে সন্দেহ উদয় হলো, পথ ভুল করে ফেলিনি তো। ঘুরে দাঁড়ালাম, তাকাতে লাগলাম চারিদিকে, কিন্তু পথ যে আমি হারিয়েছি তাই বা বুঝবো কি করে? পাগলের মতো জলের সন্ধানে ছোটার সময় কোনো চিহ্ন তো কোথাও রাখবার কথা মনেই হয়নি। পথ হারিয়েছে কিনা বোঝার তো কোনোই উপায় নেই। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকবার তো উপায় নেই। ওদিকে গুন্ডার অবস্থা তখন কি দাঁড়িয়েছে কে জানে। আমাকে তার কাছে পৌঁছতেই হবে, আমায় তো পথ হারালে চলবে না। খানিক থমকে আবার ছুটতে শুরু করলাম বাঁ দিকে। পথের নিশানা কিছুই নেই, কেবল আন্দাজে চলেছি একদিক ছেড়ে আরেক দিকে। বেশ কিছুটা ছুটে চলে এলাম, মনে সন্দেহ আবার যে কি জানি ভুল পথেই ছুটছি কিনা। এমনি করে ছুটতে ছুটতে গুন্ডা হাতির নিকটে গিয়ে পৌঁছানোর বদলে কে জানে হয়তো অজান্তে তার থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি। মনের দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে ছুটলাম, আমাকে পথ হারালে চলবে না। ছুটতে ছুটতে সহসা জঙ্গলের ফাঁকে নিটোল কাঁচের মতো ঝকঝকে জলের রেখা নজরে পড়ল। পাগলের মতো এগিয়ে গেলাম সেদিকে। হ্যাঁ, জলই বটে, একটা মাঝারি গোছের ঝিল। ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে পড়লাম একরকম জলের মধ্যে। কিন্তু এবার জল নিয়ে যাব কিসে করে? জলের পাত্রের কথা তো একবারের জন্যও মাথায় আসেনি। জল যে নিতে হবে এই কথাটাই কেবল ভেবেছি এতক্ষণ ধরে, কিন্তু গুন্ডা হাতির জন্য জল বয়ে নিয়ে যাব কিসে করে সেই ভাবনাই মাথায় আসেনি। কিন্তু আর দেরি করা চলে না, অনেকক্ষণ তাকে ছেড়ে এসেছি। কাঁটায় ক্ষতবিক্ষত জামাটা খুলে ফেললাম পরনের প্যান্টটাও। নিচে খাটো প্যান্ট পরা আছে। তক্ষুনি জলে ভিজিয়ে নিয়ে মোটা কাপড়ের প্যান্ট শার্টে করে জল বোঝাই করে তীরে উঠে এলাম। কিন্তু এবার যাব কোন পথে? কোন পথে যে এসেছিলাম তাও বুঝতে পারছি না। সহসা আমার মনে হলো ঝিলের চারপাড়ের সারবন্দি গাছপালা আর ঝোপ জঙ্গল যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে উপভোগ করছে আমার এই অসহায় অবস্থাটা। আশ্চর্য এক কৌতুকে বনভূমি যেন আমার চলাচলের চিহ্নটুকুও নিঃশেষে মুছে নিয়েছে। সেই মুহূর্তে বুক ফেটে যেন এক আর্ত চিৎকার বেরিয়ে আসতে চাইছিল আমার। ইচ্ছা করলো বন বাদার কাঁপিয়ে চিৎকার করে ডাকি, গুন্ডা তুমি কোথায়? কিন্তু কোনো চিৎকারই বেরোলো না গলা দিয়ে। কেমন যেন হয়ে গেলাম আমি। স্থাণুর মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলাম না অনেকক্ষণ। তারপর সেই মুহূর্তে মনে হলো এত করে শেষ পর্যন্ত জল তো সংগ্রহ হলো, পথও নিশ্চয়ই খুঁজে পেয়ে যাব। কিন্তু যার জন্য এত কিছু করা তাকে কি আর দেখতে পাবো? তার কি জলের প্রয়োজন থাকবে? তক্ষুনি আবার ছুটতে শুরু করলাম সামনের দিকে। জানি না সেদিক কোন দিক, সবই অনিশ্চিত। তবুও এই মুহূর্তে এভাবে আমার ছোটা ছাড়া আর কি বা করার আছে? যে করেই হোক আমাকে তার কাছে জল নিয়ে পৌঁছাতেই হবে। যে দেহ নিয়ে আমি জঙ্গলময় এতক্ষণ ছুটে বেড়াচ্ছি, এতক্ষণে তা থাকতো বাঘের হিংস্র থাবার নিচে। তার ক্ষুণ্ণিবৃত্তি হতো এই দেহের তাল তাল মাংসে। কিন্তু এখন অক্ষত অবস্থায় প্রাণ নিয়ে যে বেঁচে আছি তা ওই গুন্ডা হাতিরই জন্য। ঈশ্বর বলে কেউ আছে কিনা জানি না, শুনেছিলাম তিনি দয়াময়। জানি না তাঁর দয়াতেই এই গুন্ডা হাতি আমাকে বাঁচিয়ে রেখেছে কিনা। এই অহেতুক দয়ার মধ্যে যেন সেই পরম দয়ালেরই স্পর্শ অনুভব করতে পারলাম। এক নিঃশ্বাসে অনেকটা ছুটে চলে গেলাম আমি, কিন্তু গুন্ডাকে তো কোথাও চোখে পড়ল না। মনে হলো একবার গলা ছেড়ে ডাকি, কিন্তু আমার ডাক তার কানে পৌঁছলেও কি সে বুঝতে পারবে? অথবা বুঝতে পারলেও কি সে সাড়া করবার মতো অবস্থায় থাকবে? আর সামনের দিকে না এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। না, এখানে এগোনো ঠিক হবে না। মনে হচ্ছে বড় বেশি এগিয়ে যাচ্ছি। ছোটার সময় তো এত দূর পথ ছুটেছি বলে মনে হচ্ছে না। হাতের দিকে নজর পড়তেই চমকে উঠলাম। এতক্ষণে খেয়ালই করিনি যে পথে পথে কতটা জল গড়িয়ে পড়েছে। কাপড়গুলো থেকে বাড়তি জল সব ঝরে পড়ে গেছে। গায়ে গায়ে যতটুকু লেগে থাকবার ততটুকুই কেবল আছে। আবার ছুটতে ছুটতে চলে গেলাম ঝিলের ধারে। কাপড়গুলো জলে ভিজিয়ে নিয়ে আবার চললাম, এবার বিপরীত দিকে। কিভাবে যে পথ ছুটেছি বলতে পারবো না। শঙ্কায় ভয়ে উদ্বেগে মন প্রায় অপ্রকৃতিস্থ।
জল নিয়ে এসে গুন্ডাকে এবার সত্যিই হয়তো আমি আর দেখতে পাবো না। তার নিথর নিশ্চল প্রাণহীন দেহটাই বোধহয় আমার জন্য অপেক্ষা করে আছে। পরম মমতায় আর তার সুর আমায় জড়িয়ে ধরবে না, মুখ ভাষায় আর তার প্রাণের কথা আমাকে জানাবে না। আমার শেষ কৃতজ্ঞতা প্রকাশের সুযোগটুকুও আমি হয়তো পাবো না। এই সব ভাবতে ভাবতেই নিজের মনে জঙ্গল ভেঙে পথ করে নিয়ে চলেছি। সহসা সামনের দিকে চোখ পড়তেই বিস্ময়ে, আনন্দে, বিহ্বলতায় একেবারে নিশ্চল হয়ে গেলাম। এমনভাবে জীবনে কখনো চমকায়নি বোধহয় এর আগে। সামনের জঙ্গলের অংশটা বেশ ফাঁকা। দেখলাম সেই দিক থেকে হেলতে দুলতে গুন্ডা ঝিলের দিকে এগিয়ে আসছে। তার বিশাল দেহের ভার যেন পা আর বইতে পারছিল না, তবুও চারটে পায়ে ভর করেই কাঁপতে কাঁপতে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটা ধীরে ধীরে এগিয়ে আসছে ঝিলের দিকে। বিস্ময়ের ধাক্কা সামলে উঠতেই প্রথমে নজর পড়ল তার কপালের দিকে। দেখলাম বন্ধ হয়ে যাওয়া ক্ষতমুখ থেকে আবার রক্তের ধারা বইতে শুরু করেছে। সুর বেয়ে প্রান্ত পর্যন্ত নেমে এসেছে সেই ধারা। নির্জীব গুন্ডা তৃষ্ণার এই জলের জন্য উঠে আসবার আগে যে কতটা কষ্ট করেছে তা ভেবে মনটা ব্যথায় ভরে উঠল। আমার উপরও গুন্ডার চোখ গিয়ে পড়েছিল। মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। রক্তাক্ত সুরটা মাথার উপর তুলে আমাকে বুঝি কিছু ইঙ্গিত করল, কিন্তু কোনো শব্দ বেরোল না তার মুখ দিয়ে। আমি ছুটে গিয়ে দাঁড়ালাম তার সামনে। দুহাত বাড়িয়ে উঁচু করে ধরলাম জল ভেজা কাপড়গুলো। গুন্ডা বুঝি এরই জন্য প্রতীক্ষা করছিল। ছোঁ মেরে নেবার মতো করে সেগুলো সে সুর দিয়ে তুলে নিল আমার হাত থেকে। তারপর সুরের ডগায় জড়ো করে ঢুকিয়ে দিল মুখের ভেতর। তার দুই চোয়ালের চাপে অনেকটাই জল বেরিয়ে গড়িয়ে পড়ল বটে, কিন্তু গুন্ডার তৃষিত কণ্ঠে যত সামান্যই হোক জল তো পড়েছে। অপার্থিব এক তৃপ্তিতে আমার মন মুহূর্তের জন্য আপ্লুত হয়ে গেল। সুর আর চোয়ালের চাপে নিংড়ে নিঃশেষ করে একসময় কাপড়গুলো মাটিতে ফেলে দিল সে। আমি আবার জড়িয়ে হাতে তুলে নিলাম সেগুলো। যে প্রবল তৃষ্ণার তাড়নায় মুমূর্ষু গুন্ডা হাতি টলতে টলতে জলের সন্ধানে এসেছে, ওই সামান্য জলটুকু তার কাছে মরুভূমিতে বাড়ি বিন্দুর মতো। ওতে তার গলা হয়তো ভিজেছে, কিন্তু তৃষ্ণা নিবারণ তো হয়নি। তৃষ্ণায় কাতর এখন গুন্ডা হাতি। ঝিলের দিকে সে আবার এগিয়ে চলল। আমি চললাম তার পাশে পাশে। চলতে চলতে উপলব্ধি করলাম গুন্ডার দেহ থরথর করে কাঁপছে, পা টলছে, যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে। একটু বাদেই গুন্ডা হাতি হুমড়ি খেয়ে পড়ল। তবে তার লক্ষ্যস্থানে পৌঁছে ঝিলের জলে নেমে প্রথমে কয়েক মিনিট সুর দিয়ে আকণ্ঠ জল টেনে নিল সে। তারপর কপালের ক্ষতস্থানে জলের ধারা ঢালতে লাগল। তার অবস্থা দেখে আমার মনে বুঝি অজান্তেই ক্ষীণ একটা আশার স্বপ্ন জেগে উঠেছিল। বুঝি গুন্ডা হাতি এবার সামলে উঠবে। কিন্তু আমি সভ্য সমাজের মানুষ। জঙ্গল আর জঙ্গলের প্রাণীর প্রকৃতি কতটাই বা আমি বুঝি। কয়েকবার কপালের উপর জলের ধারা দিতে দিতেই হঠাৎ পাহাড় ধসে পড়ার মতো গুন্ডার বিশাল দেহটা কাত হয়ে ঝিলের জলে পড়ে গেল। আর সেই মুহূর্তেই একটা প্রচণ্ড ভয়াবহ আর্তনাদে থরথর করে কেঁপে উঠল বন প্রান্তর। গুন্ডা হাতির গলা দিয়ে বুঝি জীবনের শেষ বৃংহতি বেরিয়ে এলো। ছুটে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম তার দেহের উপর। কিন্তু না, এরই মধ্যে সব শেষ। নিষ্পন্দ দেহ। সুর বাড়িয়ে আর সে জড়িয়ে ধরল না আমার হাত। সে তখন অন্য লোকে অন্য কোনোখানে চলে গেছে। উঠে দাঁড়ালাম। স্থাণুর মতো নিশ্চল হয়ে গেলাম যেন। ভাবনাও থমকে গেল আমার। অনুমেয় এক শূন্যতা অনুভব করতে লাগলাম, ভেতর বাইরে সর্বত্র। আশ্চর্য এক মহিমময় মৃত্যু আজ প্রত্যক্ষ করলাম আমি। জঙ্গলের গুন্ডা হাতি তার চিরশত্রু মানুষের কাছে এমন মহিমা নিয়ে ধরা দেবে, এইভাবে পরার্থে মৃত্যুবরণ করবে, এতখানি আমার কল্পনারও অতীত ছিল। কত বিস্ময়ই না পৃথিবীতে কতভাবে ছড়িয়ে আছে। কতক্ষণ এমনি দাঁড়িয়েছিলাম জানি না।
সহসা পেছনে মানুষের চাপা কোলাহলের শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালাম। দেখে কিছুমাত্র আশ্চর্য হলাম না, সবই বুঝতে পারলাম। বাগানের কুলিদের নিয়ে পান্না আর এক বন্দুকধারী ভদ্রলোক ঝিলের পাড়ে এসে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই পলাতক কুলিদের কাছ থেকে খবর পেয়ে এরা সদল বলে চলে এসেছে। ঘুরে তাকালাম আবার শেষ শয়নে শায়িত গুন্ডা হাতির দিকে। আমি বুঝতেই পারিনি যে সে আমায় সঠিক স্থানে ফিরিয়ে নিয়ে এসেছিল। পান্নাদের বাগানের কাছে নামিয়ে দিতে এসেছিল গুন্ডা হাতি আমায়। কথাগুলো যতই মনের মধ্যে তোলপাড় হতে লাগলো, ততই যেন একটা অসহায় কান্নার আবেগ আমার কণ্ঠ ভেদ করে ঠেলে আসতে লাগলো। জানি না কেন আমি দুহাতে চোখ ঢেকে হু হু করে কেঁদে ফেললাম।